মায়ের কান্নার কারণ জানে না বিদিশা, তবুও মনটা কুডাকে সে হতবিহ্বল স্বরে বলে, কি হয়েছে মা, কি হয়েছে? তুষার ডিভোর্স পেপার সাইন করে দিয়ে গেল মাত্র। বলেছে তোকে সাইন করে দিতে। দিনে দুপুরে যেন অসময়ের বজ্রপাত হলো বিদিশার মাথার উপরে। তার মানে লোকটা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে সব সিদ্ধান্ত নিয়েই তাকে কল দিয়েছিল। বাহ, মা ভুল বলেছে, মুক্তি বিদিশার নয়, হয়েছে যে সেই মানুষটার। বিদিশা যে সংসার থেকে কখনো মুক্তি চায়নি, অভিমান করে কেবল সাময়িক প্রস্থান নিয়েছিল, অথচ তার অভিমানের ভাষা কেউই বুঝলো না, বরং অভিমানের শাস্তিস্বরূপ চিরবিচ্ছেদ ধরিয়ে দিল। অজান্তেই মেয়েটার চোখে থেকে জল গড়িয়ে পড়ল। এটাই হয়তো শেষ কান্না। কান্নার জন্য তার জীবনে হয়তো আর কোনো দুঃখ অবশিষ্ট থাকবে না। এই তো, আজ তো তার মুক্তি। মা বলল মুক্তি হয়েছে তার। আচ্ছা, মুক্তি পেলে কি কারো যন্ত্রণা হয়? কেউ কাঁদে? বিন্দু, হুতুমের মতন নিষ্পাপ বাচ্চাটার সাথে এমন অবিচার কেন করতে চাচ্ছিস? কেন? কোনো কারণেই আমায় বলবি একটু? পাথর মূর্তি বিন্দু চুপচাপ বসে থাকে খাটের কোনায়। কথা বলার ভাষা যেন হারিয়েছে সে। করবী বিন্দুর বাহুতে মৃদু ধাক্কা দেয়। কি হয়েছে বল? এমন থম মেরে গিয়েছিস কেন? আমি জেনে ফেলেছি বলে? কি জানছো আপা তুমি? কি জানছো? তুমি যা জানছো তা ভুল, সবটাই ভুল। তুমিও না কি সব যে কও, পাগল হইলে নাকি? বিন্দুর কথা বলার ভঙ্গি বড়ই চঞ্চল, কথা লুকানোর প্রচেষ্টা দুর্বল। তাই তা দেখে হাসলো করবী, বলল, আমার কাছ থেকে কথা লুকাতে চাচ্ছিস? আমি কি এতটাই অবুঝ? এমন করছিস কেন সোনা? আপাকে বলবি না? করবী আহ্লাদে গলে জল হয়ে যায় মেয়েটা, চোখে টলমল করে নোনা জলে। আপা, আপা গো, আমি যে দূরে সরাইতে চাই না ওরে, কিন্তু আম্মা কইল এই সমাজ নাকি বড় খারাপ। আমার বিন্দু নাকি কেবল আমার পরিচয়ের বড় হইতে পারবো না, বাপের পরিচয়ও লাগবে। কিন্তু কেমনে ওর বাপের পরিচয় দিমো আমি? ওর যে বাপই নাই। করবী হতবিহ্বল হলো। মনে ভেসে উঠল খারাপ চিন্তা, ভারী বিস্ময় নিয়ে বলল, কি বলছিস তুই? আমি কিছুই বুঝছি না। মাথা নোয়ালো বিন্দু, ঠোঁট কাঁপলো প্রীতির বেদনায়, কম্পনরত স্বরে বলল, আমার বিয়ে হয়েছিল আপা। আমার যখন বয়স 13-র ঘরে পড়েও নাই তখন আমার বিয়ে হয়েছিল। জীবন চিননের আগে চিনছি সংসার। নরম দুই হাতে নামাইছি বিরাট ভাতের পাতিল। একটা রাক্ষসের মতন শ্বশুরবাড়ি, ভয় আতঙ্ক চারপাশে। সংসার না করার কত বায়না করছি, কিন্তু ছাড়তে পারি নাই স্বামীর লিজ্ঞা। অতটুকু বয়সে আমার অমন ভালোবাসা দেওয়া মানুষটারে কেমন কইরা ছাড়তাম কও? কিন্তু করবীর ধৈর্যের বাঁধ ভাঙল। কিন্তু কি? 3 মাসের বেশি আমার সংসার যে টিকলো না আপা। বিধবা হইয়া গেলাম। স্বামীর সোহাগ মাখা সংসার করার আগেই স্বামী মুচ্ছা গেল জীবন ধিক্কা। আমার ভাগ্য যে আমারে কখনো সাথ দেয় নাই আপা। বাহির থেকে হুড়মুড় করে গরম হাওয়া ঢুকছে, জানালায় লাগানো সস্তার পর্দাগুলো উঠছে। করবীর চোখে মুখে আকাশ সমান বিস্ময়। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। বুকের ভেতরে থাকা অদেখা হৃৎপিণ্ডটা অবিরত লাফাচ্ছে। বিন্দু, কি বলছিস তুই এসব? তোর বিয়ে হয়েছিল আর স্বামী মারা গিয়েছে? হ আপা হ, আমরা তখন গ্রামে থাকতাম। দিনকাল ভালোই কাটতো আমাগো। গরু পালতাম, হাঁস পালতাম, আব্বাই মাটি কাটতো, সুন্দর কইরা চলতো সংসারটা। পদ্মার লগে আসিল আমাগো বাড়ি। একবার পদ্মায় উঠল উথাল পাথাল ঢেউ। আমাগো বাড়ির জমিন ভাঙ্গা তলায় গেল সেই ঢেউয়ের লগে। তখন সর্বস্ব হারাইয়া আমরা কাঙ্গাল। আব্বাই হেউ শোক মানতে না পাইয়া স্ট্রোক করলো। এরপর অসাড় হয়ে গেল আব্বার দেহ। আমি তখন 11 বছরের মাত্র। আম্মার হেই কি যুদ্ধ! শুরু কয়টা জায়গা আসিল, হেডি বেচছে, হাঁস মুরগি বেচছে আব্বারে ডাক্তার দেখাইল। একটা কোনো মতে বাঁশের ঘর উঠাইল। ভাত খাইতে ভাত পাইতাম না। ওর বাড়ি গিয়ে তাগো ভাতের ফেনাই না খাইতাম। খিদায় পেট বুক লাইগা যায় অবস্থা। আম্মা এই বাড়ি ওই বাড়ি গিয়া ধান সিদ্ধ কইরা বাটাবাটি কুটাকাটি কইরা আমাগো লইগা কিছু টেহা আনতো, কখনো বা চাল আনতো। আমাগো গ্রামে আসিল একটা জমিদার বাড়ি, বিশাল বাড়ি আসিল হ্যাগো। একদিন হেই বাড়ির থেকে আমার বিয়ার প্রস্তাব পাইল। হেই বাড়ির বড় পোলার লইগা, পোলা না বেডা কওয়া যায়, বেটা এর আগে বিয়া হয়েছিল। 17 বছরের সংসার করছে, এরপর বউ মইরা যায়। হে বেটার লগে বিয়ার সম্বন্ধ আহে আমার লইগা। সাদা ধবধবে আসিল তিনি, চোখটি হুতুমের চোখের মতো, চুলগুলো অমন হালকা বাদামি কোকড়া নই। বেটার বয়স তখন হইব 45-এর বেশি কম। আম্মারে হেই বাড়ির থিকা সাহায্য করব জানাইছিল। পরে আম্মা গতি না পাইয়া আমাগো 1-1.5 বছরের কষ্টের জীবনের ইতি টানানোর লইগা তার কলিজার টুকটাডারে ওই বয়সে বিয়া দেয়।
বাঁচতে যে হইতো আমাগো, আম্মা এমনি কইরা আর কতদিনই বা খাওয়াইতো। এই জমিদার বাড়ির সব আসিল রাজাগো আমলের মতো। শুনছিলাম দাদি শাহরি আসিলেন এক বিদেশির বউ। এই জন্য আমার শ্বশুর আমার জামাইয়ের চেহারার ওই ছাপটা আসিল। বিয়া হইয়া যখন শ্বশুরবাড়িতে গেলাম তখন কিছুই বুঝি না সংসারের জটিলতা। স্বামীর সোহাগ কারে কয় সেইটাও জানি না। শ্বশুরবাড়ির মানুষ দেখতাম কেমন কইরা যেন আমার লগে ব্যবহার করে, তবে স্বামী আমারে আদর করতো মেল্লা। যা দেওয়ার ভাসুররা দেখতে পারতো না, কারণ আমার যদি পোলাইপান হয় তাইলে তো সম্পত্তির ভাগ দেওয়ান লাগবে। শ্বশুরবাড়িতে আমার একমাত্র ভরসা ছিল স্বামী। একদিন এই মানুষটাও আমারে সাইরা যায়। আমার ওইটুকুন বয়সে প্রথম নির্মমতা। স্বামী মইরা যাওয়ানোর পর আমার জীবনে নামে দুর্ভোগ। কেউ আমার দুই আনার দামও দিত না। এর মধ্যে একদিন পেড়ে আইলো হুতুম। হগলের যেন মাথাত আকাশ ভাঙা পড়ল। সম্পত্তির ভাগ পাওয়ানের মানুষ আয়া পড়ছে। তারা আমার উপর অত্যাচার এত বাড়াবাড়ি রকমের করলো যে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। কোনো মতেই আমারে বাড়ির থেকে তাড়াতে না পাইরা সবশেষে আমার গায়ে কালি লাগাইছে। কইল আমার চরিত্র দোষ, গ্রামে সিসি পইরা গেল, আমার বাচ্চা থাকাটা নরক কইরা দিল। বিন্দু থামে, এবার হাঁপিয়ে গিয়েছে মেয়েটা। চোখে মুখে আতঙ্ক, পুরনো ভয়টা স্মৃতি মনে পড়াতে বোধহয় এই আতঙ্ক। করবি পানি দিল বিন্দুকে, মেয়েটা খেলো, মুখ মুছল অন্যায়ের কোণ দিয়ে। করবি নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, তারপর? তারপর আর কি, আম্মা আমারে বাঁচানোর লইগা গ্রাম ছাড়লো। হুতুমের প্যারে লইয়া আইলাম ঢাকায়। 14 বছর বয়সে জন্ম দিলাম হুতুম রে। আমাদের কষ্টের জীবনে আরেক ইতিহাস হইল। হুতুম হওয়ার পরেই তো তোমাগো বিল্ডিংয়ে উঠলাম। সবাইরে পরিচয় দিলাম অন্য কিছু। দূর কইরা দিলাম ওরে আমার নামের আশপাশ থিক্কা। অরলাইগা তো এত যুদ্ধ, ওই ভালো না থাকলে হইব কও? তোর জীবনটা এতটা ঝড়, অথচ বলিসনি কখনো। কেন, আমি কি পর ছিলাম তোর? বিন্দু করবীর হাত চেপে ধরলো। না আপা, এডি কইও না। আসলে আমি কখনো চাই না এটা কেউ জানুক। যা ফালাইয়া দিস জীবন থেকে তা জানামো কেমনে কইরা কও? তাও তো আমি বুঝেই গেলাম, সত্য যে চাপা থাকে না। তুমি কেমনে কইরা জানলা আপা? উতুমের চেহারার সাথে খালার মানে তোর আমার চেহারার কোনো মিল ছিল না। তাছাড়াও ওর চেহারা অবয়ব ছিল অন্যরকম, তোর কিছুটা মিল ছিল। তার উপর তোরা বলতিস তোর আব্বু প্যারালাইজড হয়েছে 8-9 বছর, অথচ হুতুমের বয়স 4। কি অদ্ভুতভাবে খচখচ করতো ব্যাপারটা। এরপর হুতুম কখনো খালাকে মা ডাকতো না, তোকেও আপু ডাকতো না, খালুকে আব্বু ডাকতো না। কেমন অদ্ভুত ডাকে, খচখচানি বাসা বাঁধে বুকে। এরপর একদিন ব্রিজে হুতুম যখন মাকে নিয়ে গান গাইলো, সেদিন তোর চোখে আর তোর আচরণে ছিল ভিন্নতা। মা মা একটা স্নেহ খুঁজে পেয়েছিলাম আমি। আমার খটকা যে পরিষ্কার হয়ে গেল সেই দিন। একদিন খালা বলল তোর জীবনে নাকি অনেক কষ্ট, অনেক ঝড় গিয়েছে, সত্য স্বীকার করে বাঁচতে ইচ্ছে, তাই বাঁচতে হচ্ছে, তাই তোর যেন খেয়াল রাখি। আমি যেন একে একে 2 করতে পারলাম। যদিও এতটা বুঝিনি, জানিনি, আজ করিনি, তবে হুতুমের সাথে তোর যেন টানটা আমি বুঝে গিয়েছিলাম। বিন্দু হতাশ চোখে তাকিয়ে রইল। অতীত সামনে আসা আদৌ কতটুকু ভালো হবে বর্তমানের জন্য? সবটা কি স্বাভাবিক থাকবে? উত্তপ্ত রোদ উঠেছে অন্তরিক্ষে। রোদের বোধহয় আজ ভীষণ রাগ মনে। তাই তো সেই অসীম তেজে জনজীবন এমন করে পুড়ছে। বিদিশার হাতে 1 কাপ চা, মাটির ছোট কাপটি। বসে আছে একটা পার্কের কাঠের বেঞ্চিতে। মাথার উপর কৃষ্ণচূড়া গাছে থরে থরে ফুটেছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া। প্রথম সাক্ষাতে ফুলগুলোকে মনে হচ্ছে নতুন বউ, যে বেনারসে পরে বসে আছে লাজুক মাথা নিচু করে। সেই ফুলগুলোর দিকে তাকিয়ে থেকে উষ্ণ চুমুক দিল কাপটিতে। গরমে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। এই মধ্য বিকেলে এমন ভ্যাপসা গরম যে কোথা থেকে আসছে কে জানে। চাটাকে উপভোগ করার জন্য কাঁধের ব্যাগটা থেকে ফোন বের করলো মেয়েটা। উদ্দেশ্য একটা গল্প পড়তে পড়তে চাটা উপভোগ করবে। তার আগেই নেট অন করতে নোটিফিকেশনে ভরে গেল ফোনের স্ক্রিন। এত এত মেনশনের নোটিফিকেশন যেন আহামক বনে গেল। সে নোটিফিকেশনে ক্লিক করে ফেসবুকে ঢুকতেই চোখের সামনে একটা ছোট কনফেশন এলো, তার ছবি সহ কনফেশন। ছবিটা গত বুধবারে, যেদিন ভার্সিটিতে গাছের নিচে বসে সে কপাল কুঁচকে একটা বই পড়ছিল। কেমন সহজ সুন্দর উঠেছে ছবিটা। নিজের ছবি দেখে নিজেই এক প্রকার মুগ্ধ হলো মেয়েটা। সেই মুগ্ধতার রেশ ধরে কয়েক লাইনের কনফেশনটার দিকে তাকালো। গোটা গোটা অক্ষরে লেখা ছিল, পৃথিবীতে কত সুন্দর আর কত আকর্ষণীয় কিংবা কত মূল্যবান জিনিসই আছে, যার হিসেব নেই। আমার কাছে 7টা আশ্চর্য নাম খোদাই করা। অথচ গুণী মানুষ যদি কখনো আপনাকে দেখত, তা হলো নির্দ্বিধায় ঘোষণা দিত, পৃথিবীতে সুন্দর, আকর্ষণীয়, মূল্যবান এবং আশ্চর্যজনক জিনিস কেবল একটাই আছে, তা হলো বিদিশার নেশা। এই যে বিদিশার নেশা,
শুনছেন? কপাল কুঁচকোনো আপনাকে আমার ভীষণ মায়া মায়া লাগছে। ইতি ও পথে থাকা পুরনো। ব্যাস এতটুকু একটা কনফেশনে হুলস্থুল পড়ে গিয়েছে। এটা নতুন নয়, গত 2-2.5 বছর যাবৎ এমন ছোটোখাটো কনফেশন তার নামে আসছে। ভার্সিটির কনফেশন পেজ থেকেই আসা, তবে বেশি নয়, মাঝে মাঝে দু একটা। এবং কনফেশনের ভাষায় এমন প্রেম মেশানো থাকে যে মাত্রাতিরিক্ত এটা নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। কদিন চর্চায় থাকে কনফেশনটা। ভাগ্যিস তার কোনো বন্ধু নেই, হয়তো উঠতে বসতে লজ্জা দিত, তবে ক্লাসমেটগুলো টুকটাক বলে, টুকটাক লজ্জাও দেয়। প্রথম প্রথম বিদিশা কড়াকড়ি জবাব দিত, জানাতো সে বিবাহিত, তবুও কোনো হেলদোল দেখা যায়নি বিপরীত পাশের ব্যক্তির দিকে। বরং একদিন বিদিশার এমন কড়াকড়ি জবাবের বিরুদ্ধে কনফেশন দিয়ে বলল, আমি তো প্রেমের প্রস্তাব দেইনি কিংবা আলটিমেটাম জারি করিনি যে বিদিশার নেশাকে আমারই হতে হবে। তবে কেন এত কঠিনতা, কেন এত রাগ, মুগ্ধতা? প্রকাশে যে ক্ষতি নেই, চাওয়ার পাওয়া না রেখে মুগ্ধতা জানাচ্ছি, তবুও কেন আসমানির মতন অনাদর করছেন? এরপর থেকে আর বাড়াবাড়ি করে না বিদিশা, কনফেশনে কোনো রকমের রেসপন্স করে না। দেখে পড়ে, তারপর শেষ। ক্লাসমেটরা কয়েকবার ঠাট্টা করেও বলেছিল এমন কনফেশন পেলে তারা নাকি জীবনও দিয়ে দিত, অথচ বিদিশা সামান্য রিয়াক্টও দেয় না। সেসব কথা মেয়েটা ধরেনি কোনো কালেই। তার কাছে মনে হয়েছে কনফেশন দেওয়া ব্যক্তির বাড়াবাড়ি রকমের ফাজলামো করার বাতিক আছে, তাই কখনো সে কোনো রকমে আগ্রহ দেখায়নি সেদিকে। কনফেশনে বার কয়েক চোখ বুলালো সে, 3-4 বার পড়লো। ক্যাম্পাসের কোনো জুনিয়র এই ফাজলামোটা করেছে বলে তার মনে হলো। উত্তর না দিয়ে সে ফেসবুক থেকে বেরিয়ে গেল, ফোনের স্ক্রিন বন্ধ করে ব্যাগের ভেতরে রেখে দিল। চা উপভোগ করতে গিয়ে চা হয়ে গেল ঠান্ডা। মনে মনে তার ভীষণ রাগও হলো সেজন্যে। করবী তার বাসাটা ছেড়ে দিয়েছে, কাউকে না বলেই ছেড়েছে। বাসা ছাড়া 2 মাস আগে থেকে জানাতে হয় বিধায় সে আজ জানিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে, এবং ভীষণ আকুতি মিনতি করে বলেছে এই খবর যেন গোপন থাকে। এই শহরের প্রতি করবীর আর কোনো চাওয়া পাওয়া নেই। শহর পুরনো হয়ে গিয়েছে, এই পরিচিত হাওয়া বাতাসে আজকাল তার শ্বাস নিতে ইচ্ছে করে না। নতুনের লোভ জেগেছে মনে, নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার লোভ। এই পুরনো শহরে তার আর মন টিকছে না। সব ছেড়ে ছুড়ে কোনো এক পাহাড়ি কিংবা সমুদ্রের শহরে সে চলে যাবে। তার একা পৃথিবীতে নতুন যে কাছের মানুষদের ঘ্রাণ ছড়িয়েছে, সেই ঘ্রাণ ধামাচাপা দিয়ে সে আবারও একা হতে চায়। একা থাকার এই নেশা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বাড়িওয়ালার বাসা থেকে বেরিয়ে এসে নিচে নামলো। বাজারে যেতে হবে একটু, ঘরে কিছু নেই, টুকটাক কেনাকাটা করবে। রোদ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোতেই তার দেখা হলো পরিচিত মানুষটার সাথে। বেশ অনেকটা দিন পরই এই দেখা। গরমে লাল হয়ে আছে মানুষটার মুখ। করবী আজ কোনো সংকোচ করেনি, কোনো সংশয় করেনি মানুষটার দিকে এগিয়ে যেতে। মানুষটার কাছে গিয়ে বিনা বাধায় বলল, এখানে যে কোনো দরকারে নাকি? তিমিরের মুখ চোখ শুকনো, মনমরা মেজাজ লাগছে। শান্ত নিবিড় কণ্ঠে জবাব দিল, তোমার কাছেই এসেছিলাম। বাসায় যাবেন? চলুন তাহলে। কোথাও যাচ্ছিলে? হ্যাঁ, বাজারে। তাহলে চলো, হাঁটতে হাঁটতেই বলি। তিমিরকে বেশ গম্ভীরই দেখালো, হয়তো মন খারাপ প্রচণ্ড। করবী সম্মতি দিয়ে হাঁটা শুরু করলো। তোমায় একটা কথা বলবো। কথাটা জিজ্ঞেস করে উত্তরের আশায় থামলো তিমির। করবীও থামলো, সাথে সাথে শুধালো, কি কথা? এই যে আমি আরেকজনকে ভালোবাসতাম, এটা তুমি জানো? করবী জানে তবুও ভনিতা করে বলল, না তো, কখনো বলেনি তো। নাকি বলেছিলেন? আমার ঠিক মনে নেই হয়তো। করবী ভনিতা বুঝতে পারলো তিমির বুঝতে পারারও কথা। করবী বুঝিয়ে ভনিতাটা করেছে। না, আমি বলিনি কখনো। তাহলে না বলে জানবো কি করে? কেন তোমার ভাবি বলেনি? কিংবা আমাদের বাসার আশেপাশের কেউ বলেনি? করবী ভ্রু নাচালো এহেন কথায়। কেন আশেপাশের কেউ কেন বলবে? তারাও কি জানে নাকি এত ফেমাস প্রেম কাহিনী? তিমির ফুস করে শ্বাস ফেললো। করবী জেনে যে ইচ্ছাকৃত এসব বলছে তার বুঝতে বাকি রইল না তার। সে ক্লান্ত স্বরে বলল, ফেমাস নয়, বলো ভয়ঙ্কর। ভালোবাসা না পেয়ে যেই পাগলামি করেছি তার কথা সবাই জানে। আমি সত্যি ওরে ভালোবাসতাম, এখন হয়তো আর বাসি না। বাসলে তোমাকে মনের ভেতর আনতে পারতাম না। করবী তিমিরের এমন স্বীকারোক্তিতে ভেবাচাকা খেলো, চুপ করে গেল। তাই তিমির করবীকে চুপ করতে দেখে ওর হাতটা টেনে ধরলো, মিনতি করে বলল, রক্ত করবে, আমি তোমাকে বলতে কেবল তোমাকেই ভালোবাসি, অন্য কেউ হিসেবে নয়, তুমি হিসেবেই। ও চলে যাওয়ার পর আমি পাগল হয়ে গেছিলাম। তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। প্লিজ, তুমি আমার একটা কথা রাখো। তিমিরের আকুতি মিনতিতে হতভম্ব হয়ে গেল করবী। রাস্তায় তখন বেজায় মানুষ। করবী অস্বস্তি নিয়ে বলল, কি করছেন? আশেপাশে কত মানুষ, সবাই দেখছে। করবি, আমায় তুমি বিয়ে করবে? প্লিজ, আমাকে বাঁচিয়ে নাও। এই যেন তীব্র বজ্রপাত ঘটালো রৌদ্রতপ্ত দিনে। করবী টেনে সরিয়ে নিল হাতটা। কি বলছেন? আপনি ভালোবাসেন সেজন্য আমায় বিয়ে করতে হবে?
আমি তো ভালো নাও বাসতে পারি। তিমির হাঁটু মুড়ে বসে পড়ল, কেমন উন্মাদ উদ্ভ্রান্ত দেখালো তাকে। সে হাত জোর করে বলল, জানি তুমি ভালো নাও বাসতে পারো, তবু আমার হয়ে যাও না। এমন কতই তো হয়, একজন আরেকজনকে ভালো না বেসেও যুগের পর যুগ সংসার করে যাচ্ছে। যেমন ধরো অ্যারেঞ্জ ম্যারেজ তো ভালোবাসাবাসির সুযোগ থাকে না, তবু তো তাদের সংসার কেটে যায় যুগের পর যুগ। তুমি না হয় তেমনটাই ধরে নাও, কখনো না কখনো তো কারো সাথে তোমার জীবন জড়াবে, তবে আমার সাথে নয় কেন? আমাকে বাঁচিয়ে নাও না করবি। এই আকুতি করবিকে দিশেহারা করে দিল। পালিয়ে যেতে চাইলো সে পরিস্থিতি থেকে। তিনি চিৎকার করে ডাকলো, করবি, আমি সত্যিই মরে যাব এবার। একটা মানুষ তোমাকে পেলে বেঁচে যেত, এই আফসোস সব সময় বয়ে বেড়াতে হবে তোমাকে। মিলিয়ে নিও, আমার বাঁচার স্বাদ ছিল অনেক, বাঁচতে দিলে না তুমি, এত নিষ্ঠুর হলে। কৃষ্ণচূড়া লালে যে মুগ্ধতা ঝরে, সেই মুগ্ধতা চেয়েও শত সহস্র কোটি বেশি মুগ্ধতা অগ্নি ধারণ করার ক্ষমতা নেই নারীটির কাছে। সে হলো বিদিশার নেশা। তার চোখে সভ্যতার সাত সমুদ্র যেন টলটল করছে। কৃষ্ণ গরমে তার ঠোঁটে থাকা কৃষ্ণ চাকে আমার বড় হিংসে হয়। কখনো আমাদের নিবিড় কাছাকাছি আসার গল্প হলে আমি আপনাকে একটা বড় গোপন কথা বলবো। কেমন করে শুনে শুনে, কেমন করে গুনে গুনে কতগুলো বছর তাকিয়েছিলাম কৃষ্ণতা হয়ে, তাও জানাবো। ইতি ও পথে থাকা পুরনো। আরও একটা কনফেশনে উথাল পাতাল হলো নিউজফিক। এবারের ছবিটা পার্কের। অন্যমনস্ক হয়ে চায়ের কাপে চুমুক দেওয়ার দৃশ্য। তাকে মনে হচ্ছে 19 শতকের কোনো চিত্রনায়িকা। টানা টানা চোখ মুখ, উদাস উন্মনা ভাব। প্রথম অবস্থায় নিজের ছবিটা দেখে দারুণ রকমের মুগ্ধ হলো সে। এই কনফেশন দেওয়া লোকটির যে অসাধারণ ছবি তোলার প্রতিভা রয়েছে তা তার এক একটি নিখুঁত ছবি প্রমাণ দিচ্ছে। কত শত কমেন্টের ভিড়ে তার চোখ নিতান্তই অমনোযোগী হয়ে বার কয়েক ঘুরে বেড়ালো ফোনের স্ক্রিনে। কনফেশনের পাতায় একটা মানুষের মুগ্ধতা কতদিনের হতে পারে? 5 মাস, 10 মাস, বড়জোর 1 বছর। তাই বলে 2.5-3 বছর ধরে একটা মানুষ কেবল কনফেশন দিয়ে যাবে? এত গুরুতর ভালো লাগা নাকি নেহাত ফাজলামো? ভাবনার মাঝেই ফোন কল বেজে উঠল বিদিশার। স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে রয়ে শয়ে কল রিসিভ করতে অপর পাশ থেকে ভাষা ভাষা পুরুষ কণ্ঠ শোনা গেল। বিদিশা বলছিস? কণ্ঠটা স্বল্প পরিচিত হওয়ায় বিদিশা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, কে? আমি শাহেদ। চিনতে পেরেছিস? নাকি আত্মীয় স্বজনদের ভুলে টুলে বসে আছিস? বিদিশা চিনতে পেরেছে নাম শুনে। শাহেদ তার ফুফাতো ভাই, বড় ফুপির ছেলে। হ্যাঁ, চিনেছি। কি বলিস? চিনে গেলি এত দ্রুত? যেভাবে শ্বশুরবাড়িতে খুঁটি কেটে বসেছিলিস, ভেবেছিলাম তো আমাদের মনে রাখার কোনো প্রয়োজনীয়তা তুই বোধ করিস না। শাহেদ এমনই, সবসময় ঠাস ঠাস কথা বলে। বিদিশা কোনো রূপ তর্ক না করে বলল, মেয়েদের তো জীবনটা কাটাতেই হয় শ্বশুরবাড়িতে, খুঁটি গেড়ে না বসলে হবে? লাভ কি হলো? সেই তো খুঁটি ছেড়ে চলে আসতেই হলো। পরম হেলাতেই যেন কথাটা বলল শাহেদ। যেই তার ছিল পছন্দ হলো না বিদিশার। কোনো দরকার ছিল আপনার? কেন? দরকার ছাড়া কল দিতে পারি না? নাকি শিডিউল করে এখন থেকে কল দিতে হবে তোকে? না, তার জন্য নয়। গত কয়েক বছরে কখনোই তো কল দেননি, তাই বললাম। দিব কিভাবে? আত্মীয় স্বজন ছেড়ে যেভাবে সংসার করছিলিস, আমাদের সাথে কথা বলার সময়ই বা কই ছিল তোর? কথাটার বিপরীতে আর কি বলবে বুঝে আসলো না বিদিশার। তাই চুপচাপ রইল। অপর পাশ তাকে চুপ থাকতে দেখে ব্যস্ত ভঙ্গিমায় বলল, তবদা খেয়ে গেলি মনে হয়। আচ্ছা যাই হোক, মামিকে দে, কথা আছে। মামি কল ধরছে না। দিচ্ছি। বলেই যেই না কান থেকে ফোন নামাতে নিবে সেই মুহূর্তে শাহেদ নরম কণ্ঠে বলল, আমার কথায় রাগ করেছিস? বিদিশা কোমল স্বরে বলল, আরে না। করিসনি কেন? কর রাগ। তুই রাগ করলেই কি আর না করলেই কি? যা মামিকে ফোনটা দে। শাহেদের এমন কথায় না চাইতেও হেসে দিল বিদিশা। হাসতে হাসতে বলল, একটু বদলাননি। বদলানোর কথা ছিল বুঝি? তুই বদলে গিয়েছিস বলে আমাকেও বদলাতে হবে? আমি বদলে গিয়েছি? কই? এই যে, কাছের তুমি সম্বোধন করা আত্মীয়দের দূরে বানিয়ে আপনি ডাকছিস, এটা কি বদলানো নয়?
শাহেদের কথায় জিভে কামড় দিল বিদিশা। সে যে শাহেদকে তুমি করে বলতো তা তার খুনা করে মনে ছিল না, থাকবেও বা কিভাবে? যোগাযোগ না হতে হতে সম্পর্কগুলো এতটা দূরের হয়েছে কবে টেরই পেল না, অথচ যেই সংসারের জন্য এত কিছু শেষমেশ সেই সংসারটাই রইল না। বিছানায় সুবাসীন বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে, বেনামি জ্যোৎস্নাটা এসে করবীর অঙ্গ চুয়ে পড়ছে। চোখে মুখে মেয়েটার ঘুম নেই, ঘুম থাকারও কথা না। দুপুরে যেমন ঘটনাটা ঘটলো তার সাথে তারপর ঘুম আসার কথাও না। রাস্তার মানুষ যেমন চোখ করে করে তাকিয়েছিল তার দিকে, বাড়িয়ালি চাচি ফোন দিয়ে সেই সম্পর্কে কয়েকটা কথাও বলেছেন। সে তিমিরকে তখনের মতন বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু এখন কি করবে, কি করার? তিমিরকে বিয়ে করাটা কি সঠিক সিদ্ধান্ত হবে? জীবনের কোনো মোড়ে গিয়ে কি মনে হবে তার সিদ্ধান্ত ভুল ছিল? নিজেকে বড় অসহায় লাগলো তার। চারিপাশের এই খাখা শূন্যতায় বুক কাঁপলো ভীষণ। বাবাটার বেঁচে থাকা উচিত ছিল, বাবা থাকলে আজ নিশ্চয়ই করবীকে বুঝতে পারত কোনটা সঠিক হবে কিংবা কোনটা ভুল। করবী বিছানা ছেড়ে উঠে বসলো, ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে আলো জ্বালালো। পড়ার টেবিল থেকে বাবা ডায়েরিটা নিয়ে বসলো বারান্দার ফ্লোরে। এর আগে কখনো পড়া হয়নি এই অনুভূতি ধরে রাখা ডায়েরিটার ভেতরে কি লেখা আছে। বাবা ডায়েরি লিখতে ভালোবাসত, শৌখিন মানুষ ছিল ভীষণ। ভালোবাসা তার কাছে অনন্য শৌখিনতা ছিল বোধহয়। ডায়েরির পৃষ্ঠা উল্টাতে ভেসে উঠল তারিখ ৩/৬/১৯৮৭। পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। একটি মেয়ে টিয়া রঙের ফতুয়া পরনে, চুলগুলো ছোট ছোট করে কেটে ঘাড় অবধি করে রেখেছি। মেয়েটি এসে আবুল চাচার দোকানে বসে চা খেলো। আড্ডার সকলে তো তার দিকেই তাকিয়ে রইলাম। বন্ধু আজিজ টিটকারি মেরে বলল টিয়া পাখি। বন্ধু রিয়াজ শীষ বাজালো। মেয়েটি বোধহয় ওদের আচরণে বিরক্ত হলো, কেমন করে যেন তখন তাকিয়েছিল আমাদের দিকে। করবী অবাক হলো, এত পুরনো দিনের ডায়েরি, আজ ২০২৪, অথচ আব্বু যখন ডায়েরিটা লিখেছিল তখন ১৯৮৭। সবে উৎসাহ নিয়ে পরের পৃষ্ঠাগুলো উল্টাতে শুরু করলো করবী। ১০/৬/১৯৮৭। ৭ দিন পর আবার দেখা আজিজের দেওয়া টিয়া পাখি নামের মেয়েটার সাথে। মেয়েটা থাকে রায়বাহাদুর রোডে, শৌখিন আর বিলাসবহুল পরিবারের মেয়ে। আজ সব খোঁজ বের করলাম। মেয়েটার নাম রঙ্গিনী জাহ্নবী, বাবা মায়ের তৃতীয় সন্তান। তার বড় দুটো ভাই আছে। ১৯/৬/১৯৮৭ আজ জাহ্নবীর সাথে প্রথম কথা হলো। মেয়েটা বেশ প্রাচুর্যে খামখেয়ালিতে অভ্যস্ত, ব্যবহার সহজ সরল এবং ভালো মিশুকও। সুন্দর করে কথা বলে, কে দেখলো কি করলো তা ভাবে না এত কিছু। আমাকে দেখেই কত সোজাভাবে বলল আমি নাকি দেখতে সুপুরুষ। করবী ডায়েরির পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আরো কত কি পড়লো। তার মায়ের পুরো নামটাও বোধহয় আজ জানলো। ডায়েরির পাতা পড়তে পড়তে গিয়ে থামলো ১৯৯২-তে লেখা ৮/৯/১৯৯২। সাইবার সাথে এত বছরের প্রেম, অথচ আজ সব বোধহয় শেষ। কি বেধড়ক মারটাই না মারলো ওর ভাইয়া আমাকে। আমার মা তো কেঁদে কেটে বুক ভাসিয়েছে। আমার ভাইয়ারা আমাকে বুঝিয়েছে যেন আর সাইবার কাছে না যাই। আর ছোটজন তো কতক্ষণ হম্বিতম্বি করলো, সাইবার ভাইদের দেখে নিবে জানালো। আমাকে মারছে দেখে সাইবার সে কি রাগ, চিৎকার, কিনেছেও বোধ হয়। মায়া হলো ওর জন্য। ১/১/১৯৯৩। আমি আর সাহেবা আজ পালিয়ে বিয়ে করেছি। এখন মধ্যরাত। আমার ছেলে মানুষ সাহেবা ঘুমিয়ে আছে। বড় ক্লান্ত কিনা। মেয়েটার মাথায় কি যে চাপলো, হুট করে বলছে সাহেব বিয়ে করব। হুট করে বিয়ে করা যায়? মেয়েটা তো বুঝবেই না, তাই বিয়ে করে ফেলেছি। আমার জীবনের সাহেবা ছাড়া আর কি বা আছে, তাই ওর আবদারটুকু রাখলাম। এরপর ডায়েরির পাতায় কথা যেতেই থাকে, সংসারের গল্প, বিবাহিত খুনসুটির গল্প, আর গল্প সাহেবের প্রতি মুগ্ধতার। করবী যেন হারিয়ে গেল বাবা মায়ের অদেখা সংসারে। কি সুখে ঋণের সংসার, কিন্তু এই সুখ হুট করে এক পাতাতে গিয়ে বড় ফ্যাকাশে লাগলো। করবীর কপাল কুঁচকে এলো। তারিখ ৮/৩/১৯৯৪। আজকাল রূপকথার সংসারে যেন কিসের ছায়া পড়েছে। আমার অনেক ভালোবাসা সাহেবা কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। আমার পরিবারের কারোর সাথে একটুও বনিবনা হচ্ছে না তার। কথায় কথায় ঝগড়া করছে, ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সাহেবার কি মন খারাপ? এই সাহেবাকে বড় অপরিচিত লাগে আমার। কাউকে বলতেও পারি না। সাহেবা কেন বুঝে না তাকে আমি ভীষণ ভালোবাসি। ১৫/৫/১৯৯৪। আজ বেশ কিছু বলবো না, কেবল বলবো আমার পরিবারের অতিথি আসবে। আমার ছেলে মানুষই করার সাহেবা মা হবে। ২৬/১২/১৯৯৪।
সাহেবাকে এত বুঝিয়েও সংসারে ফেরাতে পারছি না। যেই মন তার বাইরে গিয়েছে, সেই মন কি আদৌ ফিরবে সংসারে? আমি তো সাহেবার এমন বড় অন্যায় ক্ষমা করেও আমার আসন্ন সন্তানদের সাথে নিয়ে সুখে থাকতে চাচ্ছি, তবে সাহেবার নিষ্ঠুর হচ্ছে কেন? করবী বুঝলো বাবার সুখী সংসার বোধহয় সেখানেই থেমে গিয়েছিল। কেমন লেখাগুলোতে একরাশ অভিমান অভিযোগ জড়ানো। পৃষ্ঠা উল্টে গেল সেই কাঙ্ক্ষিত দিনে ৮/৩/১৯৯৫। আজ আমার ঘরে 2 রাজকুমারী এসেছে, আমার 2টি আত্মা। ওদের নাম... করবী বাকিটা পড়তে পারল না। তার আগেই তার অনবরত বাজতে থাকা ফোনে রিংয়ে সে বিরক্ত হলো এবং মনে মনে এক অপ্রত্যাশিত কথা জানতে পেরে বিস্মিত হলো। করবী ডায়েরিটা রেখে ফোনটা তুলল। কিছুদিন আগেই নতুন ফোনটা কিনেছিল। অপরিচিত নাম্বার দেখে কিছুটা ভেবেচিন্তে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে একটা মেয়েলি কান্না ভেসে এলো। করবী বুঝতে না পেরে বলল, কে? হাউমাউ করে কেঁদে উঠল সেই কণ্ঠ। আতকে উঠল করবী। কাঁদছিস কেন বিন্দু? কোথায় তুই? একটা শুনশান রাতের রাস্তা, যে রাস্তায় জ্যোৎস্না পড়ছে না, রাস্তার উপর আকাশটা হাসছে না। মন ভার তার, ভীষণ শক্তপোক্ত রকমের মন ভার। আকাশের গাম্ভীর্যতা দেখে আজ করা যাচ্ছে বৃষ্টি আসবে, বেশ ভালো রকমের বৃষ্টি। প্রায় একটু বাদে বাদে ভয়ঙ্কর শব্দে ডেকে উঠছে আকাশ। ঘেমে নিয়ে একাকার করবীশ্বরী। সে দাঁড়িয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটার সামনে। অপরিচিত বাড়ি, কেবল বিন্দুর বলা অস্পষ্ট ঠিকানাটা ধারণা করে এখানে আসা। বাড়ির গেটে দুজন দারোয়ান আছে, ঝিমুচ্ছে একজন, আরেকজন বেশ স্বাভাবিকভাবেই বসা। ভেতর থেকে লোহার মস্ত বড় গেটটা তালা দেওয়া। করবী গেটের সামনে গিয়ে সজাগ থাকা দারোয়ানটাকে ডাকলো। যিনি যন্ত্রের মতন বসে আছেন এক ধারে। চাচা, গেটটা খুলুন না। যান্ত্রিক চোখে সেই দারোয়ান তাকালো করবীর দিকে, তারপর বড় বড় পা ফেলে 3 পা লাফেই যেন গেটের সামনে চলে এলো। কাকে চাই? করবী কিছুটা অস্বস্তি নিয়ে বলল, কাকা, এটা কি আশরাফুল ইসলামের বাড়ি? যন্ত্রের মতন রোবট মানুষটা হয়তো করবীর কথায় বেশ বিরক্ত হলেন। কিছুটা বিরক্তি কণ্ঠে বললেন, না জেনে এত রাত্রে আসছেন কেন? শুদ্ধ ভাষায় কড়া কণ্ঠে বিরক্ত প্রকাশ করলেন উনি। করবী মিনতি করলো, চাচা, বড় বিপদে পড়েই এসেছি, সাহায্য করুন, গেটটা খুলুন। আমার বোন বাড়ির ভেতরে। এবার ভদ্রলোক কিছুটা ভ্রু কুঁচকালেন। আপনার বোন? হ্যাঁ, আমার বোন চকমক গার্মেন্টস কোম্পানির সাধারণ কর্মী। তাকে নাকি এখানে... না না, এখানে তেমন কেউ নেই। আপনি জানতো, রাত বিরাতে বিরক্ত করবেন না। ভদ্রলোকের উচ্চ বাচ্চা জেগে গেলেন ঝিমুনি কাটতে থাকা দ্বিতীয়জন। তিনি হাঁক ছেড়ে বললেন, তেমন কেউ না, আপনি ঘুমান। কে এসেছে রে জামশেদ? জামশেদ নামক লোকটার কথায় আশ্বাসিত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেলেন দ্বিতীয়জন। করবীর হৃৎপিণ্ড কাঁপছে, হাত জোর করে সে মিনতি করলো, খুলেন দয়া করে। আমার বোনটা ছোট, ওর অতটুকু বয়স, ওর পরিবারে কেউ নেই হাল ধরার। বৃদ্ধ বাবার ছোট ছোট একটা মেয়ে ছাড়া। ওর কিছু হয়ে গেলে মেয়েটা বাঁচবে না। জমশেদ চাচা, খুলেন। চাচা, দোহাই লাগে আপনার। জামশেদ চাচার চোখে মুখে উদ্বিগ্নতা দেখা গেল না লেশমাত্র। চোখ মুখ শক্ত করে বললেন, জানতো, এখান থেকে শুধু শুধু বিরক্ত করে লোক সজাগ করছেন। করবী লোহার গেটের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পা জড়িয়ে ধরল লোকটার। চোখ দিয়ে তার অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে, কণ্ঠ করুণ মায়া। চাচা, আপনি আমাদের বাবার মতো। আপনার সন্তান বিপদে পড়লে কি এমন নির্দয় হতে পারতেন? আপনার পা ধরলাম চাচা। আমার বিন্দুটার কিছু হয়ে গেলে আমি কি করব? আমার যে ও ছাড়া কেউ নেই। চাচা, আপনার দোহাই লাগে চাচা, আপনি দরজাটা খুলেন। আপনার কাছে মিনতি করছি আমি। কি জানি করবীর এমন অসহায়ত্বে যেন ভদ্রলোকের মন কিছুটা গলে গেল। আশেপাশে চোরের মতন তাকে সাবধানী কণ্ঠে বলল, খুললেও তুমি একা কিছু করতে পারবে না। চলে যাও, লাভ নেই। কোনো ক্ষমতায় এই বাড়ির মালিকের কোনো কিছুই করতে পারবে না। ফিসফিস করে কথাটা বলে ভদ্রলোক সিগারেট বের করে চলে গেলেন ডান দিকে। অসাবধানতা বশত চাবির গোছাটা ফেলে গেলেন একদম করবীর হাতের কাছটায়। প্রত্যক্ষ দৃষ্টিতে যেন মনে হবে অনিচ্ছায় পড়েছে, কিন্তু পরোক্ষভাবে দেখলে পুরো ঘটনাটা ঘটলো সম্মতিতে। চাবির গোছাটা পেতেই করবী উন্মাদের মতো গেট খোলার চেষ্টা করলো। 2-1 ব্যর্থ হলো, অতঃপর খুলতে পারলো সেই তালা। গেটটা খুলে করবী দৌড়ে গেল বাড়িটায়। ভেতর থেকে লক করা দরজা। অনবরত কলিং বেলটা বাজাতে লাগলো। সে ব্যাগে ফোনটা বাজছে, বোধহয় হিরণ কল দিয়েছে। সে তো হিরণকে বলল পুলিশ নিয়ে আসতে, হয়তো চলে এসেছে ওরা, কিন্তু এখন ফোন ধরার সময় নেই। বারবার কলিং বেল বাজানোর পর ভেতর থেকে গলা পাওয়া গেল, মধ্যবয়স্ক পুরুষালী কণ্ঠ। পিশাচের বাচ্চাগুলা শান্তি দিল না, রাস্কেল এক একটা। গমগমে স্বরে কতগুলো গালি দিতে দিতে দরজা খুললেন আশরাফুল ইসলাম। মোটাসোটা লম্বা চওড়াধী একজন মাঝবয়সী লোক। করবীকে দেখে তিনি যেন আকাশ থেকে পড়লেন। করবী বলল, বিন্দু কোথায়? কে কে রে তুই? এত রাতে আমার বাড়িতে কিভাবে?
জামশেদ? জামশেদ? হাবিবুর, এই হাবিবুর, আর কোথায় তোরা? কাকে ঢুকেছিস বাড়িতে? ভদ্রলোকে জড়িয়ে আসছে গলার স্বর। সেই চিৎকারে ছুটে এলেন জামশেদ ও হাবিবুর নামের দুইজন। এসেই বিরাট সালাম দিলেন। শালারা, এই মাইয়া এখানে ঢুকলো কিভাবে? কি করছিলি তোরা? অবস্থা বেগতিক হওয়ার আগে করবি আশরাফুল ইসলামকে ধাক্কা দিয়ে বাড়ির ভেতরটায় ঢুকে গেল। আলিশান বাড়ি, সাদা ধবধবে টাইলস বসানো, রাজকীয় হাব ভাব। করবির অত দেখার সময় কই, সে তো সর্বস্ব দিয়ে হাঁক পাড়া আরম্ভ করলো। বিন্দু, এ বিন্দু, কোথায় তুই? আপা আসছে, বিন্দু। ততক্ষণে আশরাফুল ইসলাম, জামশেদ, হাবিবুর তিনজনাই ঢুকে গেলেন বাড়ির ভেতরে। আশরাফুলের ইশারায় করবি চুলের মুঠি টেনে ধরলেন হাবিবুর নামের বয়স্ক লোকটা। করবি প্রথম টানে বেশ ব্যথা পেলেও কনুই দিয়ে চাপা ভাঙা আধা বুড়ো লোকটার পেটে আঘাত করলো। এমন শক্ত আঘাত কাবু করে ফেললো লোকটাকে। আশরাফুল জামশেদের কে হুকুম করলো করবিকে ধরার জন্য, কিন্তু হেলদোল নেই সেই লোকের ভিতরে। দাঁড়িয়ে রইলেন তিনি খাম্বার মতন। এতে আশরাফুল অশ্রাব্য ভাষায় কিছু গালিও দিলেন। বিন্দু ছুটে এলো দোতলার একটা রুম থেকে, জামাটা উল্টো গায়ে দেওয়া, সালোয়ারের বাম পায়ের খানিকটা ছিঁড়ে গিয়েছে। এসেই জড়িয়ে ধরলো করবিকে। হাউমাউ করে সে কি কান্না। মদ্যপ অবস্থায় থাকা আশরাফুল ঢুকতে ঢুকতে এগিয়ে গেলেন। করবি লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। প্রথম ধাক্কায় কিছুটা নড়লেও দ্বিতীয় ধাক্কায় কিছুই হলো না। আতঙ্কিত বিন্দুটা হাউমাউ করে চিৎকার করছে। আতঙ্কে ভয়ে মুখটা ছোট হয়ে আসছে মেয়েটার। পেছাতে পেছাতে তারা রান্নাঘরে গিয়ে থামলো। এত বড় বাড়ি, অথচ কেউ নেই, থাকবেই বা কিভাবে? এটা যে ওনার আলাদা বাড়ি, পরিবার থেকে আরেকটা বাড়িতে। জামশেদ নেই এখানে, হয়তো পালিয়েছেন। হাবিবুর মাটিতে পড়ে আছেন আগের মতো, কোনো সারা শব্দ নেই। দানবীয় শক্তিতে করবির বাহাতের কবজি টেনে ধরলেন আশরাফুল। জড়িয়ে আসা গলার স্বরে বললেন, এত তেজ, এত নাটকের কি ছিল? তোর বোন তো কাল সকালেই চলে যেত বাসায়, পাঠিয়ে দিতাম আজ রাতটুকু মজা করে। এরপর বেতনও বাড়তো, সুযোগ সুবিধাও বাড়তো। শুধু শুধু এত হাঙ্গামার দরকার ছিল না। লোকটার কথায় ঘৃণায় ভরে যাচ্ছিল অন্তরটা, কিন্তু কোনো মতে ওনার শক্তির কাছে পারছিল না করবি। হিরণও এলো তখনই, ছুটতে ছুটতে ঢুকেছে বোধহয় বাড়িটাতে। হাঁপাচ্ছে সে। করবি ও বিন্দুর এই অবস্থা দেখে তার আত্মা যেন গলায় আটকে গেছে। দ্রুতই সে রান্নাঘরে ছুটে গেল। আশরাফুল ইসলামের উদম শরীরে কয়েকটা কিল ঘুষি দিল। হাতাহাতি লেগে গেল মুহূর্তে। করবি চিৎকার করে বলল, পুলিশ কোথায়? পুলিশ আনোনি? জানাওনি? হিরণরা তখন হাতাহাতিতে ব্যস্ত। এক পর্যায়ে সে লোকটা হিরণের বুকে একটা লাথি লাগিয়ে দিল। দানবের মতন শক্তি তার। তার লাথির চোটে হিরণ ছিটকে দূরে সরে গিয়ে পড়ল। ভদ্রলোক আরেকটা দানবীয় লাথি দেওয়ার আগে তার ঘাটটা মাথা থেকে আলাদা হয়ে গেল। ছিটকে গিয়ে পড়ল কাঠের চেয়ারটার পাশে। তরতাজা ভদ্রলোকের মাথাবিহীন উদ্যম দেহটি তুমুল শব্দে পড়ে গেল ফ্লোরে। রক্তে ভেসে গেল ফ্লোর। কি বিভৎস সেই দৃশ্য! হিরণের মতন নির্ভয় পুরুষ অবধি চোখ বন্ধ করে ফেলল। আজ গরম পড়েছে ভীষণ। পুলিশ স্টেশনে ভিড়ও বড় বেশি। কেমন হাউকাউ চারিপাশে, মনে হচ্ছে যেন মাছের বাজার। থানার বড় সাহেব কয়েকবার জোরে জোরে ধমকে উঠেছিল। ধমকের পর সবটা শুনশান নীরবই থাকে, কিন্তু পরক্ষণে আবার যেমনটা তেমন হয়ে যায়। করবি দাঁড়িয়েছে লোহার শিকের ভেতরের বদ্ধ ঘরটায়। হিরণ বসে আছে বড় সাহেবের সামনে। অনবরত ঘামছে লোকটা। কেমন উদ্ভ্রান্ত দিশেহারা লাগছে তাকে। থানার বড় অফিসার রশিদ সাহেব পা দোলাতে দোলাতে বললেন, কি ব্যাপার, এভাবে বসে আছেন কেন? বাড়ি যান, নয়তো খুনের সময় প্রত্যক্ষদর্শী ছিলেন বিদায় আপনাকেও জেলে ভরা হবে। রাশিদ সাহেব কথাতেও ভয় পেতে দেখা গেল না হিরণের ভেতর, বরং সে বেজায় চিন্তিত হলো। পাংশুটে মুখে বলল, আপনাদের তো আমি রাতেই ইনফর্ম করে গেলাম। বলার সাথে সাথেই চলে যাওয়া যায়? আপনারা কি ভাবেন পুলিশদের স্পাইডারম্যান নাকি জিন পরি? উড়াল দিয়ে চলে যেতে পারার ক্ষমতা আছে আমাদের। রাশিদ সাহেব যতটুকু জোরে চেঁচালেন তার চেয়ে অধিক জোরে থানার কাঠের চেয়ারটায় লাথি দিল হিরণ। রাগে কাঁপছে ছেলেটার শরীর। করবির ভেতর থেকেই ডাকলো, নিষেধ করলো রাগারাগি না করার জন্য, কিন্তু শুনলো না হিরণ। টেবিলে জোরে শব্দ করে ঘুষি দিল। খুন হওয়ার সাথে সাথে চলে এসেছিলেন কিভাবে? তখন কি স্পাইডারম্যান হয়ে গিয়েছিলেন নাকি জিনপরি? আর রশিদ সাহেবের ভালো লাগলো না হিরণের অতি সাহস। ক্ষুব্ধ হলেন তিনি। উঠে গিয়ে কলার চেপে ধরলো। তৎক্ষণাৎ দাঁত চিবিয়ে চিবিয়ে বললেন, থানাতে এসে গুন্ডামি দিব লকআপে ভরে। করবি ভেতর থেকে আকুতি ভরা কণ্ঠে বলল, সো ওকে ছেড়ে দিন। ওর মাথাটা গরম হয়ে আছে, সেজন্য ভুল করে ফেলেছে। আমি ক্ষমা চাচ্ছি ভুলের জন্য। রাশিদ সাহেব করবির দিকে একবার তাকালেন। তখনই একজন কনস্টেবল এসে ছাড়িয়ে নিলেন দুজনকে। স্যারকে ঠান্ডা করার চেষ্টা করে টেনে হিরণকে বের করে আনলেন থানার বাহিরে। হিরণ রাগে ফুঁসছে অনবরত। কনস্টেবল সালাউদ্দিন হিরণকে বড় স্যারের সামনে থেকে কিছুটা আড়ালে নিয়ে গিয়ে দাঁড় করালেন। নম্র কণ্ঠে বললেন, এসব করবেন না, আপনাদের ঝামেলা বাড়বে, বই কমবে না। এসব করে ঝামেলা বাড়াচ্ছেন। হিরণ ক্ষুব্ধ স্বরে বলল, শালাম দলেরা ইচ্ছে করে এটা করেছে। কাল আমি যখন বলেছিলাম তখন আমার সাথে গেলেই আজ এত কিছু হতো না। আপনার সাথে যায়নি কারণ আছে। আশরাফুল ইসলামের অনুমতিবিহীন তার বাংলোতে কেউ যাবে না, সে যেই হোক।
এত বড় একজন শিল্পপতি তিনি, তার এতটুকু পাওয়ার তো চলছেই আইনের বাজারে। সালাউদ্দিনের কথায় আকাশ থেকে যেন পড়লেও হিরণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলল, কি? হ্যাঁ, আমি ঠিক বলেছি। এসব শিল্পপতিদের ক্ষমতা আপনার আমার মতন সাধারণ জনতা কিছুই করতে পারবে না এখানে। তাই তো আপনি সাহায্য চাওয়া সত্ত্বেও সঠিক সময় আইনের লোক গিয়ে পৌঁছায়নি। রাজনীতির এই বিদঘুটে গল্প শুনে হতভম্ব হয়ে গেল হিরণ। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তাহলে এখন কি করব আমরা? কেস কুটে উঠবে, উকিল ঠিক করা আরম্ভ করুন। যদিও জানি আশরাফুল ইসলাম মরে গেলেও তার বিরুদ্ধে কোনো উকিলও আসবে না, সবারই জানের ভয় আছে। বরং দেখা গেল যারা খুনিকে সাহায্য করবে তাদের সহ জেলে ভরা হবে নানান কেসে। এমন কত হলো, ভোগান্তি পোহাতে গিয়ে একটা সময় পর মানুষ আত্মহত্যাও করে। তাছাড়া যার সাথে ওই লোক খারাপ কাজ করছে তার ভোগান্তি হবে সবচেয়ে বেশি। মিডিয়ার মানুষ অতিষ্ঠ করে দিবে তার জীবনটা। ন্যায় বিচার তো পাবেনই না, উল্টো সব হারাবেন। আমি তো আপনাদের আসামিকেও এসব বললাম, দেখতে দেখতে অভ্যস্ত তো। হিরণ পাথরের মূর্তির মতন বসে রইল নিরুত্তর হয়ে। এই কোন গোলক ধাঁধায় ফেসে গেল তারা। তবে কি আর সবটা আগের মতন হবে না? ভাবনার মাঝে ফোন বেজে উঠল হিরণের। রিসিভ করতে বাচ্চার কণ্ঠস্বর পেল। 1 সেকেন্ডে বুঝলো বাচ্চাটা হুতুম। কাঁদছে মেয়েটা, কাঁদতে কাঁদতে অনবরত বলছে, মাস্তান তুমি কই? বাসায় আহো, বিন্দুবালা জানি কেমন করতেছে। আমার বিন্দুবালা মনে হয় পাগল হইয়া গেছে। মাস্তান কই তুমি? বিন্দুর কথা শুনতে তড়িৎ বেগে সে উঠে দাঁড়ায়। হুতুমকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না হুতুম, বিন্দুবালার কিচ্ছু হয়নি, আমি আসছি। তুমি বিন্দুবালাকে জড়িয়ে ধরে রাখো, কিচ্ছু হয়নি। আকাশে মেঘ করেছে খানিক, বৃষ্টি হবে কি হবে না তা আকাশ থেকে বোঝা যাচ্ছে না। খোলা আকাশের নিচে বসে আছে বিন্দু, ছাদের একদম কোনায়, চুল ভেজা, গোসল সেরে এসেছে, চোখ মুখ শুকনো, দৃষ্টি পাথর। হিরণ এসে ছাদে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, মিনিট 5 হবে। বিন্দুর হুঁশ নেই সেদিকে। এই দুনিয়ার কোনো কিছুর প্রতি বোধহয় তার ধ্যান নেই। সে এখন অন্য এক জগতে আছে, যেই জগৎ ভীষণ দুঃখী। হিরণ নিঃশব্দে গিয়ে বিন্দুর পাশে বসলো, 1 হাত দূরত্ব রেখে মৃদু কণ্ঠে বলল, কিরে, ভূতের মতন বসে আছিস যে, ধরলো নাকি ভূতে? অন্য সময় হিরণের এক কথার বিপরীতে বিন্দু বলে 10 কথা। আজ তা করলো না, এমনভাবে ঠায় বসে রইল যেন সে শুনলই না কথা। বিন্দুর নড়চড় না দেখে হিরণ আরও একটা অপ্রাসঙ্গিক কথা বলল, এমন চকচকে লাল রঙের জামা পরেছিস কেন? কেমন দেখা যাচ্ছে? তুই কি এসব রং বাদে ভালো রং চোখে দেখোস না? প্রায় প্রতিবারই বিন্দুর জামা নিয়ে একটা মন্তব্য করা হিরণের চিরপরিচিত অভ্যাস। আর সেই মন্তব্যের বিপরীতে ইনিয়ে বিনিয়ে নিজেকে অসম্ভব সুন্দরী দাবি করা বিন্দুর পছন্দের কাজ। অথচ আজ তেমন কিছুই হলো না, বরং বিন্দু বিরস কণ্ঠে বলল, আমারে তো কোনো রঙেই ভাল লাগবো না হিরণ ভাই, আমি যে অসুন্দর, কালা বৃষ্টি দেখতে। এমন মায়া মায়া গোপন অভিযোগে হিরণের বুকের ভেতরে থাকা অদৃশ্য হৃৎপিণ্ডটা যেন ছেদ করে উঠল। ধমকালো সে, কি বলছিস? একটা চর দিয়ে দাঁত ফেলে দিব। তুই অসুন্দর কে বললো? একদম এগুলো বলবি না। তোমারও কি সত্যি কথা শুনতে বুক কাঁপে হিরণ ভাই? সবার মতন তুমিও কি সত্যি শুনতে পারো না? ডরাও? আমি সত্যি শুনতে পারি, তবে এমন তাচ্ছিল্য করা কথা শুনতে পারি না। তুই এসব বলবি না। হিরণের নিষেধাজ্ঞায় হাসলো বিন্দু, দুর্গগনের দৃষ্টি নিবদ্ধ করে বলল, হিরণ ভাই আমি তাচ্ছিল্য করি নাই গো, আমার ভাগ্যটাই এমন। আমি যেই হানে থাই সেই হানে সব চুরমার কইরা ফালাই। আম্মা কইতো অপয়া, হয়তো রাগের বসেই কইতো, কিন্তু জানো আমার ঠিকই কইতো। দেখলে না আপার ভাগ্যটা? আমার লইগা আপারে জেলে যাইতে হইল। আল্লাহ জানে আপার ভাগ্যে কি আছে। আমি যে কিয়ের লইগা আপারে কল দিলাম, না দিলেই তো পারতাম। আমার লগে যা হওয়ার হইয়া গেছিল। আমার তো আপারে ডাকা উচিত হয় নাই। আমি একটাবার আপার কথা না ভাইবাই এত বড় বিপদে আপারে ডাইকা আনলাম। আপা হইলে কখনো এমন করতো না। বিপদ যেই হানে থাহে আমার আপা আমারে হেহান থিকা 100 হাত দূরে রাহে। আমি কেমনে পারলাম এটা করতে? হিরণ ভাই, আপা আবার আমাকে কাছে আইব তো? কথা শেষ করে কান্না জুড়ে দিল বিন্দু। গা কাঁপে হাউমা করে কাঁদছে মেয়েটা। ঠিক এই সময় নিজেকে বড় অসহায় লাগলো হিরণের। কাকে রেখে কার কাছে বা যাবে সে? বিন্দুর কান্না থামানোর জন্য ডান বাহুতে হাত রাখলো সে। সেই স্পর্শে কেঁপে উঠল বিন্দু, ছিটকে সরে গেল দূরে। ভীত, আতঙ্কিত এবং ব্যথাতুর স্বরে বলল, ধৈর্য না হিরণ ভাই, তুমি ধরলেও ওই লোকটার কথা মনে পইরা যায়। তোমারে যে আমি ভালোবাসি, তোমার পবিত্র ছোঁয়া জানোয়ারের আভাস পাইলে আমার যে খারাপ লাগে। আর এই হানে বড় ব্যথাও পাইছি। হিরণের মুখ চুপসে আসে, নরম কণ্ঠে বলে, ব্যথা পেয়েছিস এখানে? ব্যথা না হিরণ ভাই, কামড়াইছে বেড়া।
কুত্তা যেমন কামড়ায় এর চেয়েও খারাপ ভাবে। আমার পোড়াটা শোল জইল্লা যাইতাছে, তুমি একটু দূরে গিয়া বও তো। আমার পুরুষ মানুষ দেখলেই বুকটা কাঁপতাছে, ভয় করতাছে। ঘরে আমার পঙ্গু নীরব আব্বা শুয়ে আছে বইলা আমার ঘরে যাইতেও ডর করতাছে। আমার হুতুম নিচে গেছে, ওরে একটু আয়না দিবা হিরণ ভাই? ওর লগে যদি এমন হয়, না না, আমি জানি কি কইতাছি হিরণ ভাই, আমি কি পাগল হইয়া যাইতাছি? কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গেল বিন্দু। কেমন উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক তাকাতে লাগলো, নিজের চুল টানতে লাগলো, কপাল বাড়ি দিতে লাগলো ছাদের রেলিংয়ে। হিরণ শক্ত হাতে মেয়েটাকে চেপে ধরতে চিৎকার চেঁচামেচি বাড়িয়ে দিল। মেয়েটা কেমন হিংস্র সাথে ভীত কণ্ঠে বলতে লাগলো, আমারে সাইরা দাও হিরণ ভাই, আমার তোমারেও ডর লাগতাছে, আর আমার শরীরটা নষ্ট হইয়া গেছে। আমারে সারো, তুমি ময়লা হইয়া যাইবা, তোমারও বিপদ হইব আপার মতন। ওই দেখো হিরণ ভাই, ওই বেড়ার কাটা মাথা ওইখানে পইরা আছে, কেমন কইরা চাইয়া আছে বেড়াই, দেখো। উত্তেজিত ভঙ্গিতে বিন্দু ছাদের কোণা দেখিয়ে দিচ্ছে, অথচ সেখানে কিচ্ছু নেই। হিরণ আতঙ্কিত হয়ে গেল। হুতুম তবে এজন্য হিরণকে কল দিয়ে অমনটা বলেছিল। বাচ্চাটা কি ভয় পেয়েছে? কোথায় গিয়েছে হুতুমটা? ধর্ষণ শব্দটা কতটা ভয়াবহ তা বিন্দু উপলব্ধি করলো ধীরে ধীরে। বিশিষ্ট শিল্পপতি আশরাফুল ইসলাম যেদিন খুন হলেন, ঠিক তার পরের দিন থেকে পুরো শহর জুড়ে খবর ছড়াতে শুরু করলো। খুনের অন্তরালে থাকা ঘটনা খুঁড়তে খুঁড়তে বেরিয়ে এলো বিন্দুর নাম। বাতাসের বেগে ছড়াতে লাগলো খবর। যদিও আশরাফুল ইসলামের টাকা ছিল, তাই প্রথমেই ধর্ষণের নাম উঠেছে বিন্দু নামের এক কারখানার নিম্নবর্গের শ্রমিকের সাথে আশরাফুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের কথা। সেই খবর জানতে পেরে আশরাফুল ইসলামকে খুন করেছে বিন্দুর বড় বোন রক্তকরবী। খবরটা মিথ্যা, কিন্তু প্রথম অবস্থায় এই খবরটি হলো অন্যতম সত্য। ধর্ষণের মতন এমন ঘৃণিত কাজ তো ধনী শ্রেণীর মানুষ করতেই পারে না। বিন্দু এই শহরের নোংরা খবর সম্পর্কে জানতো না। সে তখন ছিল ঘরবন্দি। নিজের সাথে নিজের একটা নির্মম যুদ্ধ চলছিল তার। যতই ভুলে যেতে চাচ্ছিল বিদঘুটে রাতটার কথা, ততই মনে পড়ে যাচ্ছিল। চোখের সামনে নিজের নগ্নদেহ, অন্তরঙ্গ মুহূর্ত, ঘাট থেকে মাথা আলাদা হওয়ার দৃশ্যটা তার চোখের পাতায় সিনেমার মতন আটঘাট বেঁধে যেন বসে পড়েছিল। তবুও নিজের সাথে নিজের অদম্য যুদ্ধ শেষে সে সাহস সঞ্চয় করলো। হুতুমটার খিদে পেয়েছে, আব্বুকেও তো খাওয়াতে হবে, অথচ চাল ডাল নেই ঘরে। তাই অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। মাথায় ওড়না পেঁচিয়ে হুতুমের হাতটা শক্ত করে ধরে ঘর ছেড়ে বের হলো। আজ দুদিন পর বোধহয় সে সূর্য দেখলো। এই দুদিনে সে ঘর ছেড়ে বের হয়নি, আর না হিরণ ভাইকে ঘরে আসতে দিয়েছে। বিন্দু ঠিক করলো আজ যেহেতু সাহস করে বের হয়েছে, তাহলে আপার সাথেও দেখা করা যাবে। দুদিন হলো আপাকে দেখে না। সে কতই না নির্দয়। যেই আপা তার জন্য আজ এমন পরিস্থিতিতে পড়েছে, সে আপার সাথে যোগাযোগটুকুও করছে না। কতটুকু স্বার্থপর হলে এমন করে মানুষ! অথচ আপা তো তার বিপদ শুনে ঝাঁপিয়ে পড়তে একবারও দ্বিধা করেনি। আপার মতন হতে যে তার 7 জন্মও যথেষ্ট। সিঁড়ি দিয়ে নেমে বিল্ডিং থেকে বের হয়েছে, তার মধ্যে বিল্ডিং এর নিচতলার ভাড়াটিয়া খালা ডাকলো তাকে, বিন্দুনি, হুন হুন দাঁড়া। বিন্দু স্বাভাবিকভাবেই দাঁড়ালো। উৎসুক নয়নে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি খালা কোন? খালা গদগদ হেসে এগিয়ে এলেন। বিন্দুকে মাথা থেকে পা অব্দি পরখ করে বললেন, তোরে কত টাকা দিছিল বিন্দু? খালার প্রশ্ন বোধগম্য হলো না। বিন্দুর কপাল কুঁচকে বলল, কে টাকা খালা? ওই যে কারখানায় আপিসালের লগে যে থাকলি মাঝে মধ্যেই কত দিত? বিন্দুর যেন মাথা ঘুরে উঠলো এমন কথা শুনে। সে কারখানার অফিসারের সাথে কখন থেকেছে? তাকে তো জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। তাছাড়া খালা এই খবরই বা কিভাবে জানলো? কি কন খালা, পাগল হইছেন? তোর খবর দেহি পুরো এক এলাকা জানে। কস না তো কত দিত তোরে? এর লাগেই তো কই এই চাকরি কইরা তুই অত টাকা কেমনে পাস? বিন্দুর ঘিনে শরীর কাঁপতে লাগলো, চোখে মুখে জল টলমল করলো, মুখ দিয়ে আর কথাও বেরোচ্ছে না। যেন রাগে ক্ষোভে সে হুতুমকে টানতে টানতে চলে গেল। পেছন থেকে খালা বেশ কয়েকবার ডাকলেও সাড়া দেয়নি সে। রাস্তায় বের হওয়ার পর বিন্দুর ধারণা কর্পূরের মতন উড়ে গেল। সে ভেবেছিল কেবল খালা নিচু মনের মানুষ, তাই এমন কথা বলেছে। কিন্তু গোটা পৃথিবীর সবাই যে এমন মনের, সেটা তার ছোট ধারণাতে আসেনি। সকলের বাঁকা চোখ যেন কাটার মতন গিয়ে বিচ্ছিল। যারা জানতো না ঘটনা, তারাও কানাকানিতে জেনে গেল। পুরো মহল্লার গল্পের টপিক হয়ে গেল সেই মুহূর্তেই। মুদি দোকানের মধ্যে বয়স্ক লোকটাও বিন্দুর দিকে কেমন করে যেন বারবার তাকাচ্ছিল। সেই দৃষ্টি বিষের চেয়েও বিষাক্ত ছিল। বিন্দুর যেন আর সহ্য হলো না এসব। সে চেঁচিয়ে উঠলো, খ্যাক খ্যাক করে উঠলো দোকানদারের সাথে, কি দেখেন এত? আমার কি রূপ বাইয়া পড়তাছে? দেহার মতন কি হয়েছে আমার? অসভ্য লোক! খেপে গেলেন দোকানদার, তেড়ে এলেন দ্বিগুণ ক্ষোভে। আমারে অসভ্য কস মগি একটা? তুই মাইন্সের বিছানাতে যাস আর আমারে কস অসভ্য?
এত বিশ্রী গালির পরেও ঠিক থাকতে পারল না বিন্দু। শরীরে আচমকা ঝাঁকুনি দিয়ে সে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। হুতুম হাউমাউ করে চিৎকার জুড়ে দিল। জড়ো হলো লোক সমাগম। বিন্দুটার কোনো হুঁশ নেই, চুপটি হয়ে মাটিতে মিশে আছে। করবীর বিকেলের আকাশ দেখা হয় না কতদিন বাহিরে হাওয়া মন প্রাণ জুড়িয়ে আলিঙ্গন করে না তাকে। এই একধারে বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছে যেন সে। এই অপরিচিত জীবনে মানিয়ে নিতে কি ভীষণ কষ্ট হচ্ছে। বিন্দুটাও বা কেমন আছে? ভালো আছো আপু? পরিচিত মেলি কণ্ঠে করবীর ধ্যান ভেঙে গেল। তড়িৎ বেগে সে তাকায় শিকের বাহিরে। বিদিশা ভাবিকে দেখে তার বুকে মৃদু কম্পন হলো। যাক, পরিচিত কারো দেখা তো পেল অবশেষে। কেউ একজন তো এলো তাকে দেখতে। করবী দৌড়ে গেল সেখানে, একেবারে কাছাকাছি দাঁড়ালো। ঠোঁট কামড়ে কোনো মতে কান্না গিলে পড়ল। ভালো আছি ভাবি, তুমি ভালো আছো তো? কেমন কাটছে জীবন? বিদিশা অনবরত কথা বলতে থাকা করবীর দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। মেয়েটা ভালো আছে বললেও চোখ মুখ বলে দিচ্ছে মেয়েটা ঠিক কতটুকু ভালো আছে। মন খারাপ করো না আপু। করবী হাসলো ভাবির কথায়। পানসে চোখে তাকালো জেলের আধা খসা দেয়ালটার দিকে। এই দেয়াল যেন তার জীবনের গল্প বলছে। এই তো তার জীবনের কোনো মতে রংচটা হয়ে ধ্বংসাবশেষ নিয়ে বেঁচে আছে। করবী হাসি বজায় রেখে বলল। মন খারাপ করবো কেন? বিদিশা উত্তর দিল কিছুটা রয়েস হয়ে। ভাইয়া না হুট করে কোথাও যেন চলে গিয়েছে। বাড়ির সবাইকে বলেছে যেন ওনাকে না খোঁজা হয়। প্রথম অবস্থায় করবী বুঝতে পারল না কার কথা বলছে বিদিশা, তাই জিজ্ঞাসা করলো, কোন ভাইয়া? তিমির ভাইয়া। করবীর মুখটা যেন রং বদল করলো। বাঁকা চোখে তাকালো বিদিশার দিকে। কিছু যেন বলতে চাইলো কিন্তু বলা হলো না। আর বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসগুলোকে আবারও বুকের ভিতর চেপে ধরলো। বিদিশা খুব তীক্ষ্ণ চোখে সবটাই পরখ করলো। তার ভীষণ মায়াও লাগলো করবীর জন্য। দুঃখিনীর কপালেই বিধাতা দুঃখ লিখেন যে কেন বৃষ্টি হচ্ছে আজ। বৃষ্টির শব্দ বাহির ছাড়িয়ে ঘরে এসে নৃত্য করছে। অসময়ের বৃষ্টির ছাট এসে হসপিটালের করিডোরে পড়ছে। বিন্দু ঘুমিয়ে আছে অচৈতন্য হয়ে। তার পাশেই বসা হিরণ। হিরণের কোলে হুতুম বসে আছে, মাথা ঠেকিয়ে রেখেছে হিরণের বুকে। চুপটি করে বসে আছে বাচ্চাটা, কোনো কথা বলছে না। হয়তো আকস্মিক এত কিছু বুঝতে পারেনি। হিরণের মাথা চিন্তায় ফেটে যাচ্ছে। বিন্দুকে যে অবস্থায় রাস্তায় দেখেছিল একটুর জন্য তার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মেয়েটার জ্ঞান নেই। পাশে বসে ছোট হুতুমটা কাঁদছে। কি এক অরাজকতার সৃষ্টি যেন। ভাগ্যিস ওই মুহূর্তে ওদের গলিতে গিয়েছিল, না হয় মেয়েটা কতক্ষণ এমনভাবে পড়ে থাকতো কে জানে। হিরণের এত শত ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল সশব্দে। পকেট থেকে সাবধানে সে মুঠো ফোনটা বের করতে দেখলো স্ক্রিনে জল জল করে জ্বলছে তার বাবার নামটি। সহজে তাকে কল করার পাত্র বাবার নয়। তবে আজ কেন হিরণ প্রথম কলটা রিসিভ করলো না? দেখতে দেখতে কেটে গেল তাই। পরবর্তীতে আবারও সেকেন্ড পেরুতেই কল এলো। বাবার এত জরুরি তলবে তার ভ্রু দুটি কুঞ্চিত হয়ে এলো। এত ঘন ঘন কল দেওয়ার কারণ কোনো মতে খুঁজে না পেয়ে অতঃপর সে কল রিসিভ করলো। কল রিসিভ করতে তার বাবার বাজখায় গলা ভেসে এলো। তোর ছেলে এতক্ষণ লাগে কল ধরতে? কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। বাবার এই ক্রোধে ভরা কণ্ঠ হিরণের কাছে নতুন নয়। সে যথেষ্ট স্বাভাবিক থেকেই বলল, বাসায় কি? অসভ্য ছেলে, কাদের সাথে মিশছিস তুই? ওই বস্তির মানুষদের সাথে, তাই না? যাদের আমি পায়ের নখেরও যোগ্য ভাবি না, তাদের সাথে কেসে তোর নামও জড়িয়ে পড়েছে। আমি জানতামই না। উকিল মামুন সাহেব না বললে। তুই আবার তার কাছে গিয়েছিস কেস নিয়ে? কত বড় সাহস তোর! হিরণ মাথা যথেষ্ট ঠান্ডা রেখেই বলল, উকিলের কাছে তো মানুষ কেস নিয়েই যায়, বিয়ের কার্ড নিয়ে না। এখানে তো অন্যায়ের কিছু দেখছি না। তুই আবার মুখে মুখে তর্ক করিস? একটা অসভ্য অভদ্র হয়েছিস। এতদিন পথে পথে মাস্তানি করতিস, কিছুই বলিনি। তাই বলি এইসব কেসে ফাঁসবি? আমার মান ইজ্জত কিছু নেই। তার উপর যে মেয়ে এসব ঘটনা ঘটিয়েছে তার সাথে নাকি তোকে দেখা যাচ্ছে আজকাল। অমন একটা চরিত্রহীনের সাথে তোর কি এত? ধৈর্যের বাদ আর ধরে রাখতে পারল না হিরণ। চেঁচিয়ে উঠল সাথে সাথে, খবরদার, এসব বললে আপনার জিভ বা টেনে ছিঁড়ে ফেলবো। যার সম্পর্কে বলেছেন তাকে আপনি চিনেন? জানেন তাকে? আমি ভুলে যাব আপনি আমার বাপ হন। হিরণের এই অপ্রত্যাশিত হুমকি বাবা বোধহয় আশা করেননি। তার উপর সন্তানের হাতে মার খাওয়ার হুমকি কোনো বাবা মাই আশা করেন না হয়তো। এই ভদ্রলোক আকস্মিক চুপ হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন যেন। অস্ফুট স্বরে কেবল বললেন, বাবার গায়ে হাত তোলার হুমকি দিচ্ছ? এত অধপতন হয়েছে তোমার? ব্যাস এতটুকু বলেই ফোনটা কেটে দিলেন। হিরণও বুঝতে পারলো হটকারিতায় সে ভুল কথা বলে ফেলেছে। যতই হোক বাবাকে এসব বলা শোভনীয় নয়। সৃষ্টিকর্তার দরবারে এই পাপ যে বড় ঘৃণিত। কিন্তু তখন বিন্দুর নামে এমন কথা শুনে সে যে নিজেকে সামলাতে পারেনি, তারই বা দোষ কি? এত ঝামেলার মাঝে মাথা ঠিক থাকে। একদিকে তার রুবি জেলে, অন্যদিকে সহজ সরল মেয়েটার জীবন মরণ সংশয়। সে যাবে কোথায়? তার উপর রুবির নামের যে কেস উঠেছে তা থেকে নিস্তার পাওয়া অসম্ভব। ভাবতে ভাবতে হিরণের বুক ভারী হয়ে আসে। তপ্ত
শ্বাস ফেলে তাকাতে দেখে হুতুম তাকিয়ে আছে তার দিকে ড্যাব ড্যাব করে, চোখ দুটিতে জলে টলমল করছে। হিরণকে নিজের দিকে তাকাতে দেখে ব্যাকুল স্বরে বলে, মাস্তান এমন কইরা চিল্লাইও না, বিন্দুবালারা ডরাইব যে। বাচ্চাটা নিখাদ আকুতিতে মন নরম হয়ে যায়, তার মাথায় হাত বুলিয়ে বলে, সরি সোনা। মাস্তান বিন্দুবালারে না সবাই কেমন কথা শুনাইছে, বকাও দিছে। বিন্দুবালারে সবাই বকে কেন? বিন্দুবালা কি করছে? আমগো বিন্দুবালা তো অনেক ভালা, তুমি কইয়া দিও সবাই রে আমগো বিন্দুবালা কখনো কিচ্ছু করে নাই। আরে যেন কেউ না বকে, বিন্দুবালার মা যে মইরা গেছে, বিন্দুবালা কানলে ওর চোখে পানি মুছবকে। ছোট হুতুমের এমন গভীর কথা হিরণের বুকে উত্তাল ঢেউ উঠে, কাঁদতে ইচ্ছে হয় বুক খুলে, কিন্তু সবাই কাঁদলে সান্ত্বনা দিবে কে? দুজনের কথোপকথনের মাঝে কেবিনে প্রবেশ করে ডাক্তার সামিনা কায়সার। চিকন ফ্রেমে চশমা পরা 40 সামিনা কায়সারকে দেখে হিরণ দাঁড়িয়ে যায়। হুতুম তখনও তার কোলে। ডাক্তার এসে ঘুমন্ত বিন্দুর কিছু পরীক্ষা করেন, এরপর সহজ গলায় বলেন, রোগীর ট্রমাটিক মেন্টালি হেলথ প্রচণ্ড খারাপ। কি হন আপনি? উত্তর দিতে গিয়ে গলায় বাঁধে। হিরণের কতক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরস্বরে বলে, বন্ধু। সামিনা কায়সার অভিজ্ঞ চোখে একবার হিরণকে পরখ করে মাথা দুলায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, রোগীর সাথে যা হয়েছে সেটা অনেক খারাপ, আর রোগীর সেসব মানতে পারেনি, তাই তার প্যানিক অ্যাটাক হয়েছে। আজ তার জ্ঞান ফেরার পর যেমন উদ্যন্ত দেখলাম, মনে হচ্ছে তার মেন্টালি অসুস্থ হতে খুব বেশি সময় লাগবে না। এই পরিবেশে থাকলে কিছুদিনের মাঝেই সে পাগল হয়ে যাবে। ডাক্তারের কথায় হিরণ সহ হুতুম আটকে উঠে। সহাস্যে হিরণের গলা জড়িয়ে ধরে, বাচ্চাটা কেঁদে ফেলে সাথে সাথে। হিরণ নিজেও গতি হারিয়ে ফেলে, কি করবে বুঝে উঠতে পারে না। সামিনা কায়সার আলগোছে হুতুমের পিঠে মায়ায় দু একবার হাত বুলিয়ে হিরণের উদ্দেশ্যে বলে, ওনার সামনে যতই সেসব নিয়ে কথা হবে উনি ততই ভারসাম্য হারিয়ে ফেলবে। একটা সময় পর দেখা যাবে সব হাতের বাইরে। এবার আপনি ভেবে দেখুন বাকিটা। ভেবে দেখুন বললেও হিরণ ভাবতে পারে না এই কেসে বিন্দু সবচেয়ে প্রয়োজনীয়। তার উপর এটা যে ঘটনা, এই পরিবেশ, বারবারই বিন্দুকে এইসব কথা শুনতেই হবে। তাহলে কিভাবে কি করবে সে? এসব আটকানোর সাধ্য কি তার আছে? প্রবল বৃষ্টি দেখে বিদিশা বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দার শিক গলিয়ে ডান হাতটা বাহির করে রেখেছে। টুপটাপ বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছে সেই হাতটা। তার উপর উন্মাদ করা শীতল বাতাস তার শরীরে শক্তপোক্ত আলিঙ্গন করে যাচ্ছে। তার দৃষ্টি মন খারাপ করা আকাশের দিকে। গুরুম গুরুম ডাকছে সে আকাশটি। এই শহরে তখন বৃষ্টি বড় বিলাসিতার বস্তু। ফোনে টুং করে শব্দ হতেই বাম হাতে থাকা ফোনটা চোখের সামনে ধরলো। দেখলো তার শাশুড়ি মিসড কল দেখাচ্ছে। বিদিশা ফোনটা সরিয়ে রাখতে নিলেই আবারও কল বেজে ওঠে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তাসনিম বেগমের কোমল কণ্ঠ ভেসে এলো। নিভু নিভু স্বরে বললেন, বৌমা ফিরে আসবে কি? খুব দূরে কোথাও বজ্রপাত হলো। আজ আর বিদিশা ভয়ে কাঁপলো না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ঠায়। একটা নামহীন হাসি ঠোঁট জুড়ে হামাগুড়ি দিল। সে জানতো এই ফোন কলটা যে আসবে, আশাটাই শিরোধার্য। যে ভদ্রমহিলা আবারও একা হয়ে গিয়েছেন। বড় ছেলে গতকাল দেশ ছেড়েছেন, আর ছোট ছেলে গা ঢাকা দিয়ে কোথায় গিয়েছে কে জানে। রক্তের ধারা যে এটাই, সমস্যা দেখলে গা ঢাকা দেওয়া। এত বড় পৃথিবীর, এত বড় শহরটায় ভদ্রমহিলা যে একা, তার ভরা সংসার করার স্বপ্ন বুকে নিয়ে একা ঘরে দিন কাটাচ্ছেন। এই চরম বিষাদ মুহূর্তে সেই বৃদ্ধ নারীটির যে পরম শুভাকাঙ্ক্ষী এই বিদিশায়, এই সত্য যে চিরনির্মল, এই সত্য অস্বীকার করার জো নেই, অস্বীকার করার ক্ষমতা নেই কারো। ওই বৃদ্ধা কয়েকদিনের মায়ের বসে যেই বিদিশাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, সেই বিদিশায় যে বৃদ্ধার একমাত্র সম্বল, সেই কথা যে ওই সৃষ্টিকর্তা জানেন। তাই তো দিন শেষে আবারও এই গন্তব্যেই থামিয়েছেন ভদ্রমহিলার সকল সমাপ্তি। বিদিশা ভাবুক হলো, তার এখন কি করা উচিত? অকৃতজ্ঞ শাশুড়ির প্রতি ক্ষুব্ধ হয়ে এই চরম একাকিত্বে মানুষটাকে ফিরিয়ে দিয়ে পৈশাচিক আনন্দ করা উচিত? ভদ্রমহিলার ছেলে বিদিশার এতগুলো বছরের অপেক্ষাকে ধুলোয় উড়িয়ে দিয়েছে বলে সে শাস্তিস্বরূপ এই নারীটিকে দুর্ছাই করে তাড়িয়ে দেওয়া উচিত? নাকি বিনা স্বার্থে ডুবতে থাকা মানুষের একমাত্র ভরসার কুলের মতন এই মহিলার শেষ সম্বলটুকু হওয়া উচিত? কোনটা করলে সমাজ মানবে, আর কোনটা করলেই বা মন মানবে? প্রতিশোধ নাকি প্রেম? কোনটা হলে অন্তরাত্মা চরম সন্তুষ্টি নিয়ে চোখ বুঝবে? এই শহরে বৃষ্টির আবহাওয়া চলছে। দিন নেই রাত নেই, ঝপঝপিয়ে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। কখনো মৃদু গর্জনে আকাশ ডাকছে, কখনো বা তুমুল গর্জনে ফেটে পড়ছে, কখনো আবার ঝকঝকে সোনালি রোদ্দুর হাসছে। আজকের দিনটি সোনালি রোদ্দুর হাসার দিন। ঝকঝকে এক সূর্য উঠেছে চকচকে হাসি নিয়ে, বুক ফুলিয়ে সেই সূর্য দাঁড়িয়ে আছে ঠিক আকাশের মাঝ বরাবর। গরমও পড়েছে অতিরিক্ত। বিন্দুর শরীর অবনতি এতটাই বাজে পর্যায়ে হয়েছে যে বিন্দুর কোনো বোধ নেই। হুট করে কাউকে চিনতে পারছে না, আবার চিনতে পারলেও কথা বলছে না। কখনো বা রেগে যাচ্ছে হুটহাট। দুদিন আগে হুতুমের মাথা ফাটিয়ে
হারিয়ে ফেলেছে, তাও নিচতলার এক মহিলার প্রশ্নের বাণে অতিষ্ঠ হয়ে ছুটে এসে এটা ওটা ছুটতে গিয়ে দুর্ভাগ্যবশত হুতুমের গায়ে পড়ে যায় এবং মাথাটা ফেটে যায়। রক্তাক্তি কাণ্ড। হিরণ এসে দেখে তো আহাম্মক বনে যায়। বিন্দুর আব্বু এসব দেখে দেখে গুরুতর অসুস্থ হয়ে যাচ্ছিলেন। তাই অবশেষে একটা স্বাস্থ্য কেয়ার কমপ্লেক্সের হিরণ বিন্দুর আব্বুকে পাঠিয়ে দেয়। বিন্দুর যে অবস্থা কাউকে ওর সামনে রাখা নিরাপদ নয়। দেখা যায় হুট করে কি নাকি করে বলবে। বিন্দুর অবস্থা অবনতি হচ্ছিল বিধায় আবারও সামিনা কাইসারের কাছে নিয়ে যায় হিরণ। কিন্তু ডাক্তারের এক কথা, এই পরিবেশে থাকলে বিন্দুর মানসিক অবস্থা খারাপ বই ভালো হবে না। এদিকে করবীর কেস কোর্টে উঠে গিয়েছে। প্রথম দিন তো বিন্দুকে পেশ করা যায়নি। বিন্দুর অবস্থার জন্য কেস এক বিন্দু আগায়নি, আর তার উপর কোনো উকিল পাওয়া যায়নি। অবশ্য উকিল ঠিক করার চেয়ে বিন্দুকে নিয়ে বেশি ছুটতে হয়েছে হিরণের। একা মানুষ কোন দিকেই বা যাবে। আজকে ঝলমলে সূর্যের মতন বিন্দুরও মন মেজাজে খানিকটা উন্নতি দেখা গেল। হিরণ বাসায় এসে দেখলো বিন্দু ভাত রান্না করেছে। হুতুমকে নিজের হাতে গোসল করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়েছে। বিন্দুর এমন আকাশ পাতাল পরিবর্তনে হিরণ যেন বেজায় চমকে যায়। বোকার স্বরে বলে, বিন্দু, তুই ঠিক হয়ে গিয়েছিস? বিন্দু তখন চুল আঁচড়াচ্ছিল। হুট করে হিরণের কণ্ঠ পেতেই বুকে থুতু দিল। ভয় পেয়েছে বেশ। হিরণ এগিয়ে এলো, ব্যস্ত ও স্বরে শুধালো, ভয় পেয়েছিস? বিন্দু কিছু বলল না, কেবল আবদার করলো, আইস আপার কাছে যাবো হিরণ ভাই, মেলা দিন হয়েছে আপারে দেখি না। এইসব কথাই হিরণের কাছে অবান্তর লাগছে। বিন্দুর মানসিক অবস্থা গুরুতর খারাপ। তার মাঝে হুট করে এই আবদার যেন বড় সমস্যা সৃষ্টি করেছে। কিন্তু তবুও হিরণ দ্বিমত পোষণ করলো না, কেবল বলল, নিজেকে ঠিক রাখতে পারবি তো? বিন্দুর হাত থেমে যায় এমন প্রশ্নে। ঘাড় ঘুরায় যন্ত্রের মতন। বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে বলে, আমি কতটা পাষাণ তাই না বলো? হিরণ দুকদম এগিয়ে আসে। বিন্দুর মাথায় হাত দিতে গিয়েও দেয় না। যদি বিন্দু ভয় পায় আবার কেবল সান্ত্বনার কণ্ঠে বলে, কে বলেছে তুই পাষাণ? আমি নিজেই জানি হিরণ ভাই। আপা আমার লেগে কত যন্ত্রণা ভোগ করতেছে, অথচ আমি কিছুই করতে পারতাছি না। খালি দিন দিন পাগলের মতো কইরা তোমাগর জ্বালাইতাছি। হিরণ ভাই, সেই দিন আপারে আইতে কওয়া আমার অন্যায় হয়েছিল। আপারে আইতে না কইলে এত সমস্যা হইতো না। আপা আমার লইগা এমন ফাইসা গেল। ভাগ্য ছিল বিন্দু। হিরণ ভাই, আমার ভাগ্যেই কেন এমন থাহে? আমার মতন অসুন্দর বিদঘুটে কেন আমার ভাগ্যটা হইতে হইল? হিরণ চোখ রাঙায়। এমন কথা বলতে নিষেধ করে। বিন্দুকে উত্তেজিত দেখা যায়, কেমন যেন লাগে। তবুও করবীকে দেখার বায়না পূরণ করার জন্য তাকে নিয়ে ছুটে পুলিশ স্টেশন। থানায় বেজায় কোলাহল। খুনির আসামির সাথে দেখা করতে হলে বড় অফিসারের নির্দেশ লাগে। হিরণ সেটাও জোগাড় করে আনে। তারপর হুতুম বিন্দুরে নিয়ে ঢুকে থানায়। করবীর চোখ মুখ ভেঙে এসেছে। অযত্নের ছাপ পড়েছে মেয়েটার মুখে। যেই সুন্দর রক্ত করবী একসময় যুবকদের বুকের উত্তাল ঢেউ ছিল, সেই সৌন্দর্যতা আজ ফুরিয়ে আসার পথে প্রায়। ফর্সা চামড়ার কত দাগ পড়ে গিয়েছে এতগুলো দিনে। চোখের নিচে কালচে গাঢ় রেখা। কিন্তু এতদিন পর বিন্দুকে দেখে সে ক্লান্ত চোখ জোড়া যেন হেসে উঠল। ছুটে এসে লোহার বড় বড় শিক গলিয়ে ছুঁয়ে দেয় বিন্দুর মুখমণ্ডল, হুতুমের মুখমণ্ডল। এই আনন্দ যে বহু যুগ পর তার জীবনে এসেছে হামাগুড়ি দিয়ে। আপন মানুষের মুখ যেন এই জীবনে বড় মূল্যবান জিনিস। কেঁদে দিল বিন্দু। আপার কারাগারের বাহিরে থাকা দুই হাত চেপে হাউমা করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে তার চিরপরিচিত বিলাপও যুক্ত করলো, আপা আমারে মাফ কইরো আপা, তোমারে এত দুঃখ দেওয়ার মতন অপরাধ আমি করছি আপা, আমারে মাফ কইরো। করবীও কাঁদলো। বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদছিস কেন বোকা? তুই আমাকে কোথায় দুঃখ দিলি? বরং তুই ছিলিস বলে আমি নিজেকে সুখী দাবি করতে পারি। এমন বোকা কথা কেউ বলে? বিন্দু মানতে চায় না আপার সেই সান্ত্বনা। হাউমা করে চিৎকার করতে করতে বলে, আমারে ক্ষমা কইরো আপা, আমার এক ভুলে তোমার জীবনটা শেষ। আপা আমার উপর অভিমান রাখো না। আর কেউ না জানলেও তুমি জানো তোমারে আমি কতখানি ভালোবাসি। আমার উপর অভিমান কইরো না গো। তাদের এই কান্নাতে লোক জড়ো হয়ে যায়। হিরণও মুখ চেপে কান্না সংবরণের চেষ্টা করে। তাদের জীবনটা যে এমন হওয়ার কথা ছিল না। এটা এলোমেলো এতটা নষ্ট হওয়ার কথা ছিল না। তবে কেন এমনটা হলো? রুবির কপালে কেন দুঃখ নামলো স্রোতের মতন? বিন্দুই বা কেন এত কষ্ট পেল? ভিড়ের মাঝে একজন কনস্টেবল বলে উঠল, আরে এটা সেই মেয়েটা না যার সাথে আশরাফুল ইসলাম খারাপ কাজ করছিল? এর জন্যই তো পরে খুন হয় নাকি? বিন্দুর কান্না হঠাৎই থেমে যায়। মাথা চারা দিয়ে উঠে সেই দৃশ্য। মুহূর্তে নরম বিন্দুর রং পাল্টে ধারণ করে এক পাগলাটে বিন্দুর রূপ। খ্যাক করে উঠে সে। কে কে বলল? হ্যাঁ কে? সকলের চোখের সামনে বিন্দুর অগাধ পরিবর্তন ঘটে। অতি উত্তেজনায় মেয়েটা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে। করবীর কাছে সবটাই নতুন। তাজ্জব-বনে হিরণের দিকে তাকাতেই বিন্দুর আসল অসুস্থতার কথা হিরণ বিশ্লেষণ সহকারে জানায়। থম মেরে যায় করবী। ব্যাকুল নয়নে তাকিয়ে থাকে কেবল। তারপর কি যেন ভাবে। টানা টানা চোখে তাকিয়ে কঠিন স্বরে বলে, একটা কথা রাখবে মাস্তান?
হিরণ চমকায়। করবীর কণ্ঠস্বর অন্যরকম, অপরিচিত। করবী আবারও বলে, রাখবে? কি? খুব আড়ালে করবী একটি অন্যায় আবদার করে বসে। করবী স্বার্থপর হয় আপন মানুষদের জন্য। হিরণ কথা রাখতে চায় না, কিন্তু করবী অটুট। নিজেকে বড় অসহায় লাগে হিরণের। এই ক্ষণটা পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে ইচ্ছে হয় তার, কিন্তু পারে না। তারপর জীবনের গতিপথ বদলে যায় অদৃশ্য এক সম্পর্কের বাঁধনে। সব সময় কি রক্তের সম্পর্কই এসব? মোটেও না। আত্মার সাথে আত্মার সম্পর্ক যে বড়, তা রক্তকরবী না থাকলে পৃথিবী জানতো না। বহুদিন পর আসমানের জ্যোৎস্না উকি দিয়েছে। পাতার ফাঁক ফোকর গলিয়ে এক মুঠো জ্যোৎস্না মাটিতে হামাগুড়ি দিচ্ছে। শীতকালে সচরাচর এমন মুক্তমনা জ্যোৎস্না দেখা যায় না। কুয়াশায় ঢেকে থাকে আসমান জমিন সব। বিদিশার গাড়ি জ্যোৎস্না গলিয়ে বাড়িতে ঢুকেছে কেবল। সারা বাড়িময় লাল নীল বাতি জ্বলছে। রাত গভীর হলেও তেমন বুঝার জো নেই রঙিন বাতির দাপটে। গাড়ির শব্দ পেতে জামাল ভুইয়া গেটের দিকটায় এলেন। সুন্দর নিখুঁত একটা হাসি তার ঠোঁট জুড়ে ঝুলছে। বিদিশা হু করে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে বের হলো। সামান্য শাড়ি এমন শীতে তাকে নাজেহাল করে দিবে, সেটাই তো স্বাভাবিক। জামাল ভুইয়া মেয়ের কাছে দ্রুত পায়ে এগিয়ে এলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, কেমন হলো অনুষ্ঠান? কবিতা দর্শকদের মন ছুঁয়েছে তো? যা শীত, ঠান্ডায় গলা বসে যায়নি? বিদিশা বাবার উৎসুক নয়নের দিকে তাকিয়ে হাসলো। আলতো হাতে জড়িয়ে ধরলো বাবাকে। মৃদুস্বরে বলল, ভালো হয়েছে বাবা। জামাল ভুইয়া নিজের গায়ে জড়িয়ে রাখা সাদা রঙের শালটা খুলে অভিজ্ঞ হাতে মেয়ের শরীরে জড়িয়ে দিলেন। বাবার বুকে সবটুকু মায়া দিয়ে মেয়েকে আগলে নিলেন বুকে। হাসি হাসি মুখ করে বললেন, এবার ঘরে চলো। বিদিশা ঘাড় ঘুরিয়ে বাড়িতে ঢুকতেই দেখে তার মা মুখ ফুলিয়ে বসে আছে সোফায়। মেয়েকে দেখে তার মুখ চোখ আরো অন্ধকার হলো। চাপা স্বরে বলল, কাল যে তোমার বিয়ে, তা মনে আছে? তুমি এমনি 18টা কল দিয়েছো, সেটা এমনভাবে মনে করিয়ে রেখেছো যে চাইলেই ভুলতে পারবো না। মেয়ের হেয়ালি পছন্দ হলো না মায়ের। তার চোখে মুখে অসন্তুষ্টি খেলে গেল। তুমি নাকি অনুষ্ঠান থেকে ও বাড়িতে গিয়েছিলে? মায়ের ও বাড়ি কথাটার ইঙ্গিত বুঝেও বিদিশা অবুজের মতো ভান করে বলল, কোন বাড়ি? তোমার প্রাক্তন শ্বশুর বাড়ি। বেশ বিরক্তি নিয়ে বলল কথাটা। বিদিশা অকপটে স্বীকার করলো, গিয়েছিলাম। তোমার বিয়ে আগামীকাল। যদি এ কথাটা জানতে পারে কেউ, কেমন হবে? কেমন হবে? কোথাও যাওয়া কি পাপ? ও বাড়িতে তোমাকে যেতে না করেছিলাম না? সেটা তুমি 7 বছর আগেও বাড়ি থেকে আমাকে বের হয়ে আসতে না করেছিলে মা। কিছু কি আটকে আছে তোমার কারণে? কথা বলার যুক্তিতে যেন ঝিমিয়ে গেল মায়ের অন্তর। মেয়ে যে মুখের উপর এমন কথা বলবে তা খুনা করেও টের পায়নি। সে অবস্থা বেগতিক দেখে জামাল ভুইয়া নিজের স্ত্রীকে ধমকালেন, যাও তো তুমি, ঘরে যাও। মেয়েটাকে এসব কেন বলছো? আমি কি ওর খারাপ চাই? সাহেল যদি ওর এই পুরনো শ্বশুর বাড়িতে যাওয়ার কথা জানতে পারে, কতটা কষ্ট পাবে বলো তো? বিদিশা নির্লিপ্ত স্বরে বলল, সাহেল আমার সাথেই ছিল এতক্ষণ, ওর সাথেই গিয়েছিলাম ও বাড়ি। আর যাই হোক, সাহেল অমানুষ না। এমন বৃদ্ধ একটা মানুষের অসুবিধা শুনেও একমাত্র আমার প্রাক্তন শাশুড়ি বলে ও যাবে না, তা কি কখনো সম্ভব? সাহেল তো মানুষ মা, ভালো মানুষ। কথাটাকু শেষ করে নিজের রুমে চলে যায় বিদিশা। মায়ের মন কোমল হয়ে আসে। যতই হোক সে যে মা। সন্তান একবার যে আগুনে পুড়েছে, সে তো সন্তানকে আবারও সেই আগুনে ঠেলে দিতে পারে না। গত 7 বছর আগে যেই সম্পর্কের ইতি টানা হয়েছিল হাতে কলমে, সেই সম্পর্ক আজও জিয়ে রেখে কী লাভ? মেয়েটা এখন কত শক্ত শক্ত কথা বলল, অথচ নিজের প্রাক্তন শাশুড়ির বিপদ শুনলে ছুটে যায়। ওই একা নারীটার খোঁজ খবর নাই, কিন্তু এতে তার মন সায় দেয় না। এত বছর পর নিজের ননাসের ছেলের সাথে বিয়ের আয়োজন হয়েছে। যদি বিপদ হয় কোনো রাতবারে পাল্লা দিয়ে, সাথে বিদিশার ফোনে নোটিফিকেশনে পাল্লা ভারী হয়। এই মাঝরাতে গোসল সেরে এসে বারান্দায় দাঁড়ায়। ফোনের স্ক্রিন অন করতেই দেখে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হলুদের ছবি, সাথে কনফেশন। এই যে বিদিশার নেশা, শেষমেশ ও পথে থাকা পদনুর কাছে বাধায় পড়লেন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে যে যাকে ভালোবাসে সে তাকে পেয়ে গেলে কত সুন্দর ইতিহাস না হয়। বিদিশার নেশা ঠিক কতখানি পাতনা করেছিল বলে এতগুলো বছর পরেও আপনাকে পেলাম, ভাবতে পারছেন? কনফেশনটা দেখে আপন মনে হাসে বিদিশা। সাহেল ভাই যে তাকে পছন্দ করে সেটা সে বুঝতে পারত, কিন্তু তার মন কোনো এক মহেন্দ্রক্ষণে গিয়ে একজন মানুষকে যে আটকে গিয়েছিল তার ফেরানো সম্ভব হয়নি। যখন ফিরল তখন বড্ড দেরি হয়ে গেছে। তার সংসার জীবনে 3 বছর কেটে গিয়েছিল। তবুও সোহেল ভাই হাল ছাড়েননি, ঠায় দাঁড়িয়েছিল নিজের অনুভূতিতে। তাই তো সংসার করবে না বলেও আবারও এত বছর পর সংসার করার লোভ হলো।
একবার তো অভালোবাসা পুরুষকে ভালোবেসে দেখেছে, এবার না হয় যে ভালোবাসতে জানে তাকে একবার ভালোবাসলো। বাইরের বাতাসের সাথে নরম কুয়াশা এসে ছুঁয়ে যায় বিদিশার শরীর। ফোনের স্ক্রিন ঘাটতে ঘাটতে আঙ্গুল থেমে যায় একটা প্রোফাইলে। সাদা শার্টে আজও মানুষটাকে বড় সুন্দর লাগে। সব ঠিক থাকলে এই মানুষটার সাথেই তো তার কত যুগের সংসার হতো। অথচ বলার পরও আরও কত কথা না বলা থেকে যায় প্রত্যেকের জীবনে, যে কথা বলা হয় না। আর কেবল জীবনের এক কোণায় একটা আফসোস ধুকে ধুকে বাঁচে, ধুলো পড়ে যায় আফসোসে, তবুও মুছে না। ওরকম একটা মানুষকে বুক পকেটে রেখে জীবনের গল্পরা বদলায়, পথ ধরে অন্য সুখের ঠিকানায়। সিলেট শহরেও শীত গুরুতর, চাঁদ দেখার জো নেই, কুয়াশায় ঢেকে গিয়েছে নরম চাঁদ। চিকন ফ্রেমের চশমাটা চোখে দিয়ে খুব মনোযোগ দিয়ে একটা পুরনো কাগজ বের করলেন একজন নারী, যার চুলে পাক ধরেছে, চোখে পড়েছে ছানি। পুরনো কাগজটা বের করেই কতক্ষণ বুকে চেপে রাখলেন। নোনা জলে ভেসে গেল তার চোখ। তারপর হারিকেনের আলো কিছুটা বাড়িয়ে দিয়ে কাগজটা খুললেন। এই পুরনো কাগজটা তার মেয়ের লেখা প্রথম এবং শেষ চিঠিতে, তাই কত যত্ন করেই না দুহাতের আঁচলে রাখলেন। মুখস্থ চিঠিটা আবার নতুন করে পড়লেন। মা, প্রিয় বলবো না অপ্রিয় বলবো বুঝতে না পেরে কোনো সম্বোধন দিলাম না, কিন্তু আমার বড় স্বাদ ছিল বুকে একবার মা বলে ডাকার। সেই স্বাদ পূরণ করলাম চিঠিতে মা লিখে। বাঁচবো আর কিছু ঘন্টা, স্বাদ পূরণ না করে যেতে মন চায় না যে। মা, আমি তোমার মেয়ে, যাকে তুমি ফেলে গিয়েছিলে হিংস্র বাস্তবতার মুখে। আমি সেই মেয়ে মা। আমি চিঠি লিখছি জেল থেকে। আজ ভোর 4:30টায় আমার ফাঁসি। তাই আমার শেষ ইচ্ছে ওনারা পূরণ করবে বিধায় আমি তোমায় চিঠি লিখছি। শুরুতে তো তুমি ছিলে, শেষেও না হয় থাকলে। জানো, লোকে ভাববে আমার মৃত্যু হয়েছে ফাঁসিতে, মোটা রশিতে গলায় দৈত্যের মতো চেপে ধরবে, তারপর আমার প্রাণ পাখি এই দেহে ছেড়ে চলে যাবে। অথচ এটা যে বাহ্যিক মৃত্যু। আমি তো মরে গিয়েছিলাম সেই দিনই, যেদিন তুমি আমায় এই নষ্ট জীবন উপহার দিয়ে গিয়েছিলে, চলে গিয়েছিলে নিজের সুখের খোঁজে। জানো মা, আব্বু তোমায় ভীষণ ভালোবাসতো। কখনো ভুল করেও তোমার নামে একটা খারাপ কথা বলেনি। আমায় লুকিয়ে তোমার চিঠি আমি তো তখন জানতামই না তুমি বেঁচে আছো, আর এতটাই সুখে আছো যতটা সুখে থাকলে আমাকে এবং আপুকে ছুঁড়ে ফেলা যায়। তুমি বেঁচে আছো সেটা জানলাম আপুর মৃত্যুর আগে। তার ঘর খুঁজে চিঠি পেলাম যখন, তখন জানলাম আমি আব্বু কতটুকু ভালোবাসলে তোমার শেষবার দেখার আশায় চোখ বন্ধ করেনি একটাবার। ভাবো, ভাগ্যিস আমি চিঠি পেয়েছিলাম, জেনেছিলাম তোমার ঠিকানা। না হয়তো আব্বুটা তোমাকে দেখার ইচ্ছে বুকে নিয়ে চিরবিদায় নিত। আচ্ছা মা, যেদিন শেষবারের মতো আব্বুকে হসপিটালে দেখতে গেলে সেদিন তোমার বুক কেঁপেছিল কি? সেই মানুষটা তোমাকে এত ভালোবাসার পরেও ছেড়ে গিয়েছিলে, সেই মানুষটা তোমাকে শেষ অবধি মনে রেখেছিল বলে অবাক হওনি তুমি? নিশ্চয়ই হয়েছিলে। জানো মা, আমি তোমায় ঘৃণা করি। আমার আব্বু যেই মানুষটার ছবি তার বুক পকেটে যত্ন করে রেখে দিয়েছিল, সেই মানুষটার বিশ্বাসঘাতকতা যে আমি মানতে পারিনি, কিন্তু তবুও মায়ের ভালোবাসা পাওয়ার লোভ যে অন্তরে ছিল। ঘৃণা করতে গিয়েও যে কোথাও একটা তোমায় ভীষণ ভালোবাসি সেটা অস্বীকার করি কি করে আমি? সে যাই হোক, আজ মাঝরাতের পরই আমার ফাঁসি। এরপর এই সুন্দর পৃথিবীটা দেখা হবে না, এই ভোর, এই ভালোবাসার পৃথিবীটাকে আর দেখবো না ভাবলেই আমার কান্না পাচ্ছে মা। ভুল কেসে এত বড় দণ্ড পেলাম, কি করবো আর? ভাগ্যে ছিল যে বিধাতা কিছু কিছু মানুষকে এমন দুঃখে মোড়ানো ভাগ্য দিয়েই যে পাঠান। এই ভাগ্য অস্বীকার করি কেমন করে? তবে আমার কাছের মানুষগুলো ভালো আছে, এতটুকুই আমার শান্তি। জানো মা, বাবা যেমন তোমাকে ভালোবাসতো, আমাকেও তেমন একজন ভালোবাসে। আমি যতই মানা করি সে শুনে না, বোকা ছেলে। এমন মায়া মায়া ভালোবাসা পেলে মরতে ইচ্ছে করে বলো? কষ্ট হয় যে বড়, তবুও মরতে হয়। কাল ভোরে যখন আমার দেহটা প্রাণশূন্য হয়ে পড়ে থাকবে, তখন কে নিবে সেই দেহের দায়ভার? আমার মৃতদেহ দেখার মতো এই গোটা দুনিয়ায় কেন কেউ নেই মা? এত খারাপ ভাগ্য কি কারো হয়? বেলির গন্ধে বাগিচা ভরে যাবে, আমার সদ্য কবরে হাউমাউ করে কেউ কাঁদবে না, কাদার মতো একটা মানুষ পৃথিবীতে নেই বলে আমার নিজের জন্যই না ভীষণ মায়া হচ্ছে আমার। আরে, এই আমিটা কতই না নিঃস্ব, কতই না দুঃখ পেয়ে যাচ্ছি মা। আমার যেতে ইচ্ছে করে না মা। মা, এত সাধের জনম দুঃখে দুঃখে বিসর্জন দিলাম। মা, মা গো, আমার জন্য 2 ফোঁটা কাটবে কি মা তুমি? আমার ফাঁসি ভোর 4:30টায়, আবারও বলছি ভোর 4:30টায়। সে সময়টা আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলো মা। কেমন গোটা এক আস্ত আমিটা মরে যাবো, অথচ কেউ কাঁদবে না, তার আমি মানতেই পারছি না। তুমি না হয় কাঁদলে, এই বেনামি মৃতদেহটা তবু শান্তি পাবে। তার বিদায় কেউ অন্তত কেঁদেছে ভেবে। ভালো থেকো মা।
পায়ে হেঁটে একদিন দুঃখ দূর করতে চাওয়া। আমার জন্য দোয়া করো। আজ ভোরে আমি দুঃখ নিয়েই চলে যাব বহু দূর। বিদায় মা। ইতি আশাবরীর বোন রক্তকরবী। সাহেবা কেঁদে উঠলেন হাউমাউ করে। 3 বছর আগে তিনি যখন চিঠিটা পেলেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বাড়ি শহর বদলানোর কারণে চিঠিটা এসে পৌঁছায় বড় অসময়ে। তবুও সন্তানের খোঁজে যান তিনি। যেই সন্তানের কথা সারা জীবনে একটিবারও ভাবেননি, সেই সন্তানের জন্য কত 3টি বছর কেঁদে কেটে আহাজারি করে কাটাচ্ছেন। মেয়েটার নামে মামলা হওয়ার 4 বছরের মাথায় ফাঁসির নির্দেশ আসে। কেসের প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণের ঘাটতি থাকায় তার মেয়েটা আজ নেই। এই পৃথিবী তার নিয়মেই চলছে, অথচ এই যে প্রগাঢ় দুঃখগুলো তা মোছার কি সাধ্য আছে কারো? এই শীতেও বিন্দু গুনে গুনে 6 বার গোসল করেছে, তাও মধ্যরাতে। মাঝে মাঝে মেয়েটা এমন পাগলামো করে, কি করবে না করবে বুঝে পায় না। বেশিরভাগ শীতেলে মেয়েটার মাথা বিগড়ে যায়, মানুষকে চিনতে পারে না, পাগলামো করে। হুতুম অতিষ্ঠ হয়ে বিন্দুর উপর রাগ দেখাচ্ছে, কিন্তু শান্ত রইল হিরণ। নরম হাতে বিন্দুর মাথা মুছিয়ে দিল সে। ফ্রিজ থেকে নামিয়ে খাবার গরম করে আনলো, খাইয়েও দিল। হুতুম নীরবে সবটাই দেখলো। হিরণ যখন বিন্দুকে ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হতে নিবে, হুতুম তখন পিছু ডাকলো, নরম স্বরে শুধালো, তোমার রাগ লাগে মাস্তান? হিরণ মুচকি হাসি দিয়ে বলল, কেন? এই যে বিন্দুবালা যে এমন করে। বিন্দু তো অসুস্থ, সুস্থ যখন থাকে তখন তো এমন করে না। বিন্দুবালা কি একেবারে ঠিক হইব না? হবে, ধৈর্য রাখো, আমাদের বিন্দু একেবারে ঠিক হয়ে যাবে। তুমি যাও, ঘুমাও। হুতুম ঘাড় নেড়ে ঘুমোতে চলে যায়। হিরণ তপ্ত শ্বাস ফেলে ঘরের বাহিরে এসে পূব দিকের বাগানটায় গিয়ে বসে। মৃদু বাতাসে তার শীত শীত ভাব গাঢ় হয়। তার সামনে একটা পুরনো কবর থেকে কি যেন এক অপরিচিত ফুলের সুবাস ভেসে আসে। হিরণ একধানে সেদিকে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, রুবি, আজও তোমার শরীর থেকে কত সুন্দর ঘ্রাণ আসছে দেখো। তবুও তুমি বোকার মতন বলো তোমাকে যেন ভালোবাসি। এমন ফুলের মতন মানুষকে ভালো না বেসে থাকা যায়? যায় না। সেই তুমি রাগ করো আর যাই করো, আমি তোমাকে ভালোবাসবো। তোমার অন্যায় আবদার পূরণ করতে বিন্দুবালাকে পৃথিবীর সকল দুঃখ থেকে তো লুকিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু তোমার মতন করে ভালোবাসতে পারিনি, পারবও না। আচ্ছা রুবি, তুমি বিন্দুকে যেমন ভালোবাসলে তার এক ভাগও কেন আমায় বাসলে না? তাও তো আমি নিজেকে একটা বুঝ দিতে পারতাম, এমনকি তোমার মৃতদেহের দায়িত্বটুকু আমায় দিতে নারাজ ছিলে। কেন এত পাষাণ তুমি আমার বেলা? বেশি ভালোবেসেছিলাম বলেই কি এমন শাস্তি? তবুও আমি ভালোবাসবো, করো তুমি অভিমান। কথা বলতে বলতে অজান্তেই হিরণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। সে ফিসফিস করে বলল, রুবি শুনছো? ভালোবাসি। কে জানি রুবি শুনল কিনা, রুবি দেখল কিনা এই প্রেম, রুবি জানলো কিনা তার কবরে রোজ নিয়ম করে একজন কান্না করার মতো মানুষ পৃথিবীতে অবশিষ্ট রয়ে গিয়েছে আজও। খুব দূরে কুয়াশা ঠেলে একটা পরিচিত পাখি ডাকলো বিরহী স্বরে। কে ওটা? বাণী না? বিন্দুর মানসিক অবস্থা বিগড়ে যাওয়ায় মামলা কঠিন থেকে কঠিনতম হয়। আদালতের প্রমাণ হয় করবি টাকার লোভে খুন করে বিশিষ্ট শিল্পপতিকে। টাকার ক্ষমতার কাছে ফিকে হয়ে যায় সব সত্য। কোনো সঠিক তথ্য প্রমাণ না থাকায় হিরণ চেয়েও করবিকে মুক্তি করাতে পারেনি। তবে করবির কথা অনুযায়ী বিন্দুকে আড়াল করতে পেরেছিল এই সমাজের চোখ থেকে। শহর ছেড়ে খুব দূরে এক পাহাড়ি অঞ্চলে বিন্দুকে লুকিয়ে রাখে, সেখানে বিন্দুর চিকিৎসা চলে। তবে সেই চিকিৎসা আজও চলছে। বিন্দু স্মৃতিতে করবি খুব কম সময়ে আসে, আর যখন আসে তখন বিন্দু উন্মাদ হয়ে যায়। তাই কেউ তাকে করবির কথা মনে করায় না। আর তিমির হলো সেই চরিত্র যারা আমাদের জীবনের কোনো কিছুতেই থাকে না, কেবল ঝড়ের বেগে এসে জীবনটা আরও একানা দুঃখ বাড়িয়ে দিয়ে যায়। তবে তিমিরদেরও বুকের ভেতর একজন আস্ত বিরোহিনী লুকায়িত থাকে, যাদের তারা একসময় ভালোবেসেছিল। থাকে হিরণদের বুকের ভেতরও। পৃথিবীতে ভালোবাসতে পারা বেশিরভাগ মানুষের বুকের ভেতরেই বিরোহিনীরা থেকে যায়। শীতের নরম কুয়াশা, গ্রীষ্মের তাপদাহন কিংবা শরতের মেঘের পরিবর্তন ঘটে, তার বুক পকেটে থাকা বিরোহিনীদের ঘটে না পরিবর্তন। চিরজীবন তারা চিরকাঙ্ক্ষিত মানুষ হয়ে অপূর্ণতায় থেকে যায়, যেমন করে বিদিশার বুকেও রয়ে গেছে একজন।